আসসালামু আলাইকুম, আমি এস এম আরাফাত ফেরদৌস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকে হলো যে চ্যাপ্টারটার এই আমাকে ক্লাস হবে সেটা হলো শৈবাল এবং ছত্রাক। সো এই চ্যাপ্টারটা বলতে গেলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কেন সেটা আমরা একটু বিশ্লেষণ করি। 23-24 সালে শৈবাল ও ছত্রাক থেকে হলো টোটাল 3টা প্রশ্ন দিচ্ছে, অর্থাৎ যেবার আমি পরীক্ষা দিলাম সেইবার এই চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন ছিল। 22-23 সালে এই চ্যাপ্টারটা থেকে 2টা প্রশ্ন ছিল। 21-22 সালে কোনো প্রশ্ন ছিল না। 20-21 সালে 2টা এবং 19-20 সালে একটা প্রশ্ন ছিল। অর্থাৎ 2012 থেকে 2024 সাল পর্যন্ত আমরা যদি টোটাল 12 সালের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস করি তাহলে দেখবো শুধুমাত্র 21-22 সালে এই চ্যাপ্টারটা থেকে কোনো প্রশ্ন হয়নি। বাট বিগত 12 বছরই এই চ্যাপ্টারটা থেকে একটা দুইটা বেশিরভাগ ক্ষেত্রেই 2টা প্রশ্ন আসছে, অর্থাৎ একটা দুইটা, অর্থাৎ প্রতিবার প্রশ্ন আসতেছেই। অর্থাৎ তোমরা যখন এইচএসসি 24 ব্যাচ অথবা এইচএসসি 25 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের বেলা যদি টিপিক্যাল প্রশ্ন হয় তাহলেও কিন্তু এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন দিবে। এখন এই চ্যাপ্টারটার হলো টোটাল 3টা ভাগ আছে, একটা হলো শৈবাল, একটা হলো ছত্রাক এবং একটা হলো লাইকেন। এখন আমরা যদি আরও একটু ডিপলি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে শৈবাল যে পার্টটুকু আছে, এই শৈবাল পার্টটুকু থেকে বিগত 20 বছরের টোটাল প্রশ্ন আসছিল 10টা। এর মধ্যে সবথেকে মজার কথা হলো শৈবালের যে বৈশিষ্ট্য আছে, অ্যান্ড হাসান স্যারের বইয়ে শৈবালের বৈশিষ্ট্যর পরে একটা ছক আছে, অর্থাৎ অগ্নি শৈবাল, লোহিত শৈবাল, বাদামি শৈবাল, এই নিয়ে একটা ছোট্ট একটা ছক আছে 4 কলামের। ওই ছকটা থেকে আর হলো এই বৈশিষ্ট্য থেকে টোটাল প্রশ্ন আসছিল 6টা। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে শৈবালের বৈশিষ্ট্য আর হলো শুধুমাত্র ওই ছকটা থেকে টোটাল প্রশ্ন আসছে হলো 6টা। আর বাকি যেগুলো প্রশ্ন আসছে, এই বাকি প্রশ্নগুলো কোথা থেকে আসছে? বাকি প্রশ্নগুলো আসছে হলো শৈবালের গুরুত্ব থেকে। এরপরে আসি হলো ছত্রাক। ছত্রাক থেকে বিগত 20 বছর প্রশ্ন আসছিল 25টা, অর্থাৎ এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো ছত্রাক। এখন ছত্রাকে থেকে যে 25টা প্রশ্ন আসছে, এই 25টা প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন আসছিল 3টে জায়গা থেকে। কী জায়গা থেকে? এক হলো ছত্রাকের বৈশিষ্ট্য থেকে বিগত 20 বছর প্রশ্ন আসছিল 8বার। অ্যাগারিকাস অর্থাৎ মাশরুম নিয়ে ছত্রাকের ভিতরে একটা আলাদা পার্ট দেওয়া আছে, ওই পার্ট থেকে প্রশ্ন আসছে হলো 6টা। আর ছত্রাকের গুরুত্ব অর্থাৎ ছত্রাক ঘটিত রোগ, ছত্রাক ঘটিত মানে ছত্রাক যা যা করে, উপকারী দিক অপকারী দিক সব মিলায় ওই যে গুরুত্বর যে পেজটুকু আছে, পেজটু থেকে বিগত বছরের প্রশ্ন আসছিল 6টা। এর মধ্যে ছত্রাক ঘটিত রোগ থেকে বিগত বছরের প্রশ্ন আসছিল 4টা। সো বোঝা যাচ্ছে, তাহলে আমি একবার সামারি করি। এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো ছত্রাক। এখান থেকে এই ছত্রাক পার্টটুকুর আবার হলো তোমার 3টা পার্ট ইম্পর্টেন্ট। এক হলো বৈশিষ্ট্য, 2 হলো অ্যাগারিকাসের যে পার্টটুকু আছে, আর হলো ছত্রাকের গুরুত্বটার মধ্যে আবার ছত্রাক ঘটিত রোগ, অর্থাৎ গুরুত্বেরই একটা অংশ হলো ছত্রাক ঘটিত রোগের নাম। ওখান থেকে বিগত বছরের প্রশ্ন আসছিল 4টা। শৈবালের ক্ষেত্রে শৈবালটা একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, বাট এটাও পড়তে হবে কারণ এখানে বিগত বছরে 10 বার প্রশ্ন আসছে, 10 বারের মধ্যে 6টা প্রশ্নই আসছে হলো তোমার শৈবালের বৈশিষ্ট্য আর একটা ছক থেকে। অ্যান্ড সব থেকে মজার কথা হলো যে লাইকেন নামের আরেকটা পার্ট আছে, ওই লাইকেন থেকে, এটা আমি বলা হয়নি, বলতে ভুলে গেছি, লাইকেন থেকে বিগত বছরের প্রশ্ন আসছে শুধুমাত্র 1বার। অর্থাৎ লাইকেন তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। সো তাহলে আমরা এখন একটু শুরু করি চ্যাপ্টারটা। সো প্রথমে আসছে হলো শৈবাল। এখন শৈবাল ছত্রাক এই চ্যাপ্টারটা পড়ানোর শুরুতে আমি বলে রাখি, তোমরা অনেক সময় দেখবা যে বিভিন্ন স্যাররা তোমাকে ছন্দ দিয়ে উদাহরণ মুখস্থ করাচ্ছে, কোনটা হলো চারার মতো, কোনটা সচল এককোষী কলোনিয়াল, কোনটা হলো নিশ্চল এককোষী বহু কলোনিয়াল, মানে বিভিন্ন যে এই 2 পেজ, অর্থাৎ এই যে দেখো শৈবালের দৈহিক গঠনের যে এগুলা আছে, অর্থাৎ কোনটা নিশ্চল এককোষী, কোনটা জালের মতন, হ্যান ত্যান, এই যে উদাহরণগুলো আছে এগুলা স্যাররা হলো তোমাদের বিভিন্ন ছন্দ দিয়ে মুখস্থ করায়। বাট তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখো, দেখবা যে এই উদাহরণগুলো একবারও আসেনি। তাহলে কি আমরা উদাহরণগুলো পড়বো না, অর্থাৎ সাইন্টিফিক নেমগুলো পড়বো না? অবশ্যই পড়বো। কোথাকার পড়বো সেটা আমি বলে দিচ্ছি। এক হলো গুরুত্তরগুলো পড়বো, এক হলো ছকের পড়বো, আর 2 হলো কিছু বৈশিষ্ট্যপূর্ণ নাম, যেমন নিচের কোনটি অগ্নি শৈবালের উদাহরণ, নিচের কোনটি লোহিত শৈবালের উদাহরণ। এগুলো একটু বৈশিষ্ট্যমূলক নাম না? এই নাম তো অন্য কারণে। যেমন আমাদের বেলা ছত্রাক থেকে প্রশ্ন আসছে, স্যাররা চাইলে তো ছত্রাকের মধ্যেও তো অনেক উদাহরণ ছিল, স্যাররা কিন্তু ছত্রাক থেকে উদাহরণ দেয়নি। স্যার দিল কি, নিচের কোনটি ডিম্ব ছত্রাকের উদাহরণ, অর্থাৎ বৈশিষ্ট্যপূর্ণ নাম। এর আগে কি আসছিল, নিচের কোনটি অগ্নি শৈবাল, নিচের কোনটি মাস্টার মলিকুল, ডিএনএ হলো একটা মাস্টার মলিকুল। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যপূর্ণ নাম দিয়ে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো মুখস্থ করবো। এখন তুমি যদি বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হও তাহলে আমি বলবো, আমি যতটুকু যে উদাহরণগুলো খেয়াল রাখতে বলবো সেগুলো খেয়াল রাখলেই মোর দেন এনাফ। তুমি কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখো, এর বাইরে থেকে প্রশ্ন হয় নাই। অ্যান্ড যারা হলো অ্যাভারেজের থেকে ভালো, তারা যদি মুখস্থ রাখতে পারো তাহলে ভেরি গুড ফর ইউ, আর যদি না রাখতে পারো তাও সমস্যা নাই। এখন তাহলে এখান থেকে আমরা কী বলবো? শৈবাল থেকে বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবো, আর কিছু ছোট ছোট সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো আমাদের পড়তে হবে।
যেমন দেখো যে ফাইটোপ্লাঙ্কটনের সংজ্ঞাটা জানতে হবে। বিগত বছরে এই ছোট ছোট সংজ্ঞাগুলো থেকেও কিন্তু প্রশ্ন দিচ্ছে শৈবাল এবং ছত্রাকে। যেমন সম্পূর্ণ ভাসমান শৈবালকে ফাইটোপ্লাঙ্কটন বলে। তারপরে হলো পাথরের গায়ে জন্মানোটাকে বলে, পাথরের গায়ে যেসব শৈবাল জন্মায় তাদেরকে বলা হলো লিথোফাইট। আর যেসব শৈবাল হলো তোমার জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে জন্মায় তাদেরকে বলা হলো বেন্থিক শৈবাল। তারপর শৈবাল নিয়ে যে হলো যে বিদ্যা যে হলো পড়াশোনার তাকে বলা হয় ফাইকোলজি বা শৈবাল বিদ্যা। আবার এটার আরেকটা নাম আছে, আবার এটাকে বলা হয় অ্যালগোলজি। আবার কিছু শৈবাল আছে যেগুলো হলো উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর ভিতরে জন্মায়, এদেরকে বলা হয় তোমার অ্যান্ডোফাইট। আবার অ্যাপিফাইট কি? অ্যাপিফাইট মানে হলো এরা অন্য শৈবালের গায়ে জন্মায়। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা ছোট ছোট সংজ্ঞা, এর ভিতরে আরও সংজ্ঞা পাবো, যেমন হরমোগনিয়া কি, তারপর হস্টোরিয়াম কি, অর্থাৎ ছোট ছোট সংজ্ঞাগুলো আমরা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো। এরপর আসছে হলো এটা হলো শৈবাল নিয়ে একটা শৈবালের একটা সংজ্ঞা দেওয়া আছে। শৈবালের সংজ্ঞাটা কেন পড়বো? কারণ এখানে হলো শৈবালের মেইন বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। কি কি বৈশিষ্ট্য দেওয়া আছে? অত্যন্ত সরল প্রকৃতির শালক সংশ্লেষণকারী, এরা শালক সংশ্লেষণ করে। এরা অভাস্কুলার, অর্থাৎ এদের দেহে জাইলেম ফ্লোয়েম নাই। এরা হলো সমাঙ্গদেহী উদ্ভিদ, অর্থাৎ এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, অর্থাৎ এরা হলো থ্যালোফাইট। আর এদের জননাঙ্গ হলো এককোষী, ভেরি ইম্পর্টেন্ট, যে এদের জননাঙ্গ হলো এককোষী এবং নিষেকের পর স্ত্রী জননাঙ্গ থাকা অবস্থায় কোনো ভ্রূণে পরিণত হয় না। সো এটা হলো শৈবালের মেইন বৈশিষ্ট্য। এরপর হলো জীবজগতে শৈবালের অবস্থান। জীবজগতের শৈবালের অবস্থান যে কি দেওয়া আছে, বেন্থিম হুকার আর হলো জিন মার্গুলিস কি বলছে, এগুলো একবার জানা রাখলেই হবে, ততটা ইম্পর্টেন্ট না। ওকে, এরপর হলো শৈবালের বৈশিষ্ট্য, ভেরি ইম্পর্টেন্ট। শৈবালের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো শৈবালের বৈশিষ্ট্যগুলো। ডান বাম কোনো দেখা দেখি নাই, এখানে আসলে বোঝানোরও কিছু নাই, তোমাকে সুন্দর মতন বৈশিষ্ট্য মনে রাখতে হবে, এটা হলো বাস্তব কথা। এখন আমি যদি তোমাকে ধরে ধরে প্রতিটা লাইন বুঝাই, এটা আসলে তোমার এই টাইম কিল। আমি ধরো যে 15 মিনিট ধরে বুঝাইলাম, বাট তুমি যদি 15 মিনিট নিজে হলো এই বৈশিষ্ট্যগুলো 3বার পড়ো, তাহলে সেটা তোমার উপকার হবে। শৈবালের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো। এরপর আসলে শৈবালের দৈহিক গঠন। আগেই বলছি, তুমি একটা জিনিস দেখো, কোনটা আনুবক্ষণিক, কোনটা সচল এককোষী, কোনটা হলো নিশ্চল এককোষী, কোনটা সাইফনের মতো, কোনটা জালের মতন, নিজের কোনটা চারার মতন, কোনটা হলো তোমার হলো দেহ পর্ব মধ্য পর্ব সাদৃশ। এগুলা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনোই আসে না। অর্থাৎ এই উদাহরণগুলো কখনোই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে না, অ্যান্ড ফিউচারে আসবে না। লাস্ট 20 বছর ধরে কখনোই যেহেতু এগুলো আসে নাই, ফিউচারও আসার সম্ভাবনা কম। যারা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট আসো বা অ্যাভারেজ স্টুডেন্ট আসো, যাদের এগুলো মুখস্থ রাখতে খুব প্যারা হচ্ছে, তাদের মুখস্থ না রাখলেও সমস্যা নাই। আমি নিজেও মুখস্থ করছিলাম, মুখস্থ করার পর 2 দিন পর আবার ভুলে যেতাম, এটা মুখস্থ করলেও খেয়াল থাকে না। সো আমরা এই যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো পড়ার দরকার নেই। যারা বিলো এভারেজ স্টুডেন্ট আসো, খেয়াল রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কোনো সমস্যা নাই। এখন তাহলে আমরা এখান থেকে কী পড়বো? এখান থেকেও আমরা ছোটো ছোটো সংজ্ঞাগুলো পড়বো। যে সিনোবিয়ামের সংজ্ঞাটা কি? বিশেষভাবে সজ্জিত নির্দিষ্ট সংখ্যক কোষের কলোনি হলো সিনোবিয়াম, অর্থাৎ কলোনিভাবে থাকলে সেটা হলো সিনোবিয়াম। আর এদের কোষগুলো কি দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে? সাইটোপ্লাজমিক সূত্র দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ সিনোবিয়ামে যে কোষগুলো আছে এরা পরস্পরের সাথে সাইটোপ্লাজমিক সূত্র দ্বারা যুক্ত থাকে। তারপর হলো সিনোসাইটিক মানে কি? কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকলে সেটা হলো সিনোসাইটিক। তারপর এই যে 10 নম্বর পয়েন্টের উদাহরণগুলো লাগে, অর্থাৎ এটা আমরা এক অধ্যায়েও পড়ছি যে ক্লোরোপ্লাস্টের আকৃতির ভিত্তিতে শৈবালের শ্রেণীবিন্যাস, অর্থাৎ শৈবালের প্রকারভেদ। অর্থাৎ সর্পিলাকার দেখা যায় স্পাইরোগাইরা, পেয়ালার ন্যায় হলো ক্লামাইডোমোনাস, থালার মতন হলো কলেরপা, জালিকাকার হলো অয়েডোগোনিয়াম, গার্ডল আকৃতির হলো ইউলোট্রিক্স, তারকাকার হলো তোমার জাইগনেমা। সো এই পয়েন্টটা শুধু আমরা মুখস্থ রাখবো। আর বাকি যেগুলো আছে এগুলো যদি তুমি খেয়াল রাখতে পারো তাহলে ভালো, না রাখতে পারলেও সমস্যা নেই, কারণ বিগত বছরে এগুলো থেকে কোনোবারও প্রশ্ন দেয় না, অর্থাৎ 20 বছরে একবারও প্রশ্ন দেয় নাই। ওকে, সো তোমাদের বেলাও আসার সম্ভাবনা খুব কম। এবার হলো শৈবালের কোষীয় গঠন। শৈবালের কোষীয় গঠনটা আমরা একবার পুরোটা রিডিং দিব, আর এখানে কয়েকটা সংজ্ঞা জানতে হবে, ছোট সংজ্ঞা। প্রথমে আসলে ফ্রুস্টিওল। আমি বারবার কেন বলছি ছোট সংজ্ঞাগুলো করবো, কারণ ছোট সংজ্ঞাগুলোতে কিন্তু বিগত বছরে অনেকবার প্রশ্ন আসছে, অ্যান্ড বইয়ের সবগুলো ছোট ছোট সংজ্ঞা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে যেগুলো একসাথে থাকে, কারণ এখান থেকে এমসিকিউর অপশন বানানো খুব সোজা। সো পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষকে হলো তোমার ফ্রুস্টিওল বলে। তারপর এখান থেকে এই কয়টা উদাহরণ জানতে হবে। এখন তুমি বলতে পারো ভাই আপনি তো বললেন উদাহরণ আসে না, তাহলে এই উদাহরণগুলো কেন জানবো? কথা হচ্ছে এই উদাহরণগুলো না পরে একটা ছক আছে, ওই ছকটা হলো এই শৈবাল পাঠটুকুর বৈশিষ্ট্যর পরে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। সো ওই ছকের সাথে এটার হলো আসলে মিল আছে, অর্থাৎ এখানে পাইরোফাইটা, ইগুলেনোফাইটা, ক্রাইসোফাইটা, ফায়োফাইটা, এইসব আসলে ছকের মধ্যেই নামগুলো দেওয়া আছে। সো এটা হলো আসলে ছকটারই অংশ। সো আমরা এই উদাহরণগুলো হলো খেয়াল রাখবো, আর বাকি যেগুলো আছে এগুলো একবার রিডিং দিয়ে দিব অ্যান্ড মনে রাখার ট্রাই করবো। এবার হলো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সব থেকে ইম্পর্টেন্ট ছক। তুমি জাস্ট একবার কোয়েশ্চেন ব্যাংকটা খুলে দেখবা যেখান থেকে কতবার প্রশ্ন, শুধুমাত্র একটা ছক থেকে। সব থেকে বেশিবার প্রশ্ন করা থেকে আসছে জানো,
কোথায় গেল রে, অগ্নিশৈবাল। এই অগ্নিশৈবাল থেকে বিগত বছরে বেশ কয়েকবার প্রশ্ন আসছে। এখান থেকে আমরা কি কি খেয়াল রাখবো, এই ছকটা সব খেয়াল রাখতে হবে। বিশেষ করে সঞ্চিত খাদ্য, অর্থাৎ এই যে সঞ্চিত খাদ্যগুলো ঝাড়া মুখস্থ, এই সঞ্চিত খাদ্যগুলো মুখস্থ রাখবো। পাশাপাশি এই যে সবুজ শৈবাল, গোল্ডেন ব্রাউন শৈবাল, অর্থাৎ এই কলামটা শ্রেণীর, এই কলামটা খুব ভালোভাবে মুখস্থ রাখবো। বলতে গেলে সব কিছুই মুখস্থ রাখবো, বাট প্রথমে তোমার কাজ হলো কি, প্রথমে কাজ হলো তোমার এই কলামটা ভালোভাবে মুখস্থ করা, তারপর হলো ওই কলামটা ভালোভাবে মুখস্থ করা। অর্থাৎ সবুজ শৈবাল বা ক্লোরোফাইটা, সবুজ শৈবালের অপর নাম কি, ক্লোরোফাইটাকে কি বলা হয়, সবুজ শৈবাল। উদাহরণ কি, ইউরোট্রিক্স। এদের সঞ্চিত খাদ্য কি, শ্বেতসার। এভাবে মুখস্থ করলা, তারপর তুমি পিগমেন্টগুলো মুখস্থ করবা। এই ছকটা মেডিকেল পত্রিকার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি কোশ্চেন ব্যাংক খুলে দেখো, এই ছকটা থেকে কিন্তু বিগত বছরে 2-3বার প্রশ্ন দিছে। সো এই ছকটা হলো খুব ভালোভাবে মুখস্থ রাখবা। এরপর আসে হলো শৈবালের কিছু বৈশিষ্ট্য। এটা হলো কি, এটা হলো পৃথিবীর মোট সেন্থিসিস যেটা, অর্থাৎ মোট পৃথিবীর মোট যে সালোক সংশ্লেষণ আছে তার 60 ভাগ করে থাকে। অর্থাৎ উচ্চ শ্রেণীর উদ্ভিদের থেকেও বেশি। উচ্চ শ্রেণীর উদ্ভিদরা কত পার্সেন্ট সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস করে, সেটা হলো 40 ভাগ। এরপর আমরা না অনেক সময় ছকটা পড়ে ক্ষান্ত হয়ে যায়। এই যে নিচেরটা আরেকটা ছোট্ট করে ছক দেওয়া আছে, এটা আমরা স্কিপ করে যাই, বাট এটা করা যাবে না। এই ছকটাও খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমাদের মেইনলি দুটো জিনিস খেয়াল রাখলেই হবে, আর বাকি আদার্স যা যা আছে এসব একবার রিডিং দিবা। কী কী খেয়াল রাখতে হবে, প্রথমে আসে হলো বায়োলুমিনেসেন্স। এই ওয়ার্ডটা খেয়াল রাখো, বায়োলুমিনেসেন্স আর রেড টাইট। এই বায়োলুমিনেসেন্স আর রেড টাইট কার মাধ্যমে হয়ে থাকে, বায়োলুমিনেসেন্স বা রেড টাইট হয়ে থাকে তোমার পাইরোফাইটা শৈবালের মাধ্যমে। আর পাইরোফাইটা কি, পাইরোফাইটা হলো তোমার অগ্নিশৈবাল। অর্থাৎ কোচিংয়ের পরীক্ষা অনেক সময় এই টাইপের প্রশ্ন দেয়, অ্যান্ড তুমি যেই কোচিংয়ের পরীক্ষা দাও না কেন এই প্রশ্নটা পাবাই, যে রেড টাইট বা বায়োলুমিনেসেন্স কোন শৈবালের কারণে হয়ে থাকে। হয় অপশন থাকবে অগ্নিশৈবাল, নাহলে দেওয়া থাকবে পাইরোফাইটা। সো আমরা এটা হলো জানলাম যে বায়োলুমিনেসেন্স বা রেড টাইট হয়ে থাকে হলো তোমার পাইরোফাইটা বা অগ্নিশৈবালের কারণে। তারপর পাইরোফাইটা বা অগ্নিশৈবালের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে পড়ে নেব। দেখো নিচের 2 লাইনে শুধুমাত্র পাইরোফাইটা শৈবালের বৈশিষ্ট্য দেওয়া আছে। তো এই বৈশিষ্ট্যগুলো এখান থেকে ঝাড়া মুখস্থ, কারণ বৈশিষ্ট্য মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসি। এরপরে আসছে হলো শৈবালের জনন। এখানের মধ্যেও মহাবিশ্বের তারার সমান উদাহরণ দেওয়া আছে এই 2 পেজে, যে কোষের বিভাজনের মাধ্যমে কে, টিউবার সৃষ্টির মাধ্যমে কে করে, কুড়ি সৃষ্টির মাধ্যমে কে করে, হরমোগোনিয়া সৃষ্টির মাধ্যমে কে করে। এখানে অসংখ্য উদাহরণ দেওয়া আছে। তোমাকে আমার কথা ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই। তুমি সুন্দর মতো কোশ্চেন ব্যাংক খুলে দেখো, কোশ্চেন ব্যাংক খুলে দেখবা যে এইখান থেকেও এর উদাহরণগুলো কোনোদিন আসে নাই। উদাহরণ আমি বারবার বলতেছি, উদাহরণ তোমাকে মুখস্থ করতে হবে। 1 হলো ওই ছকটার, 2 হলো এর শৈবালের গুরুত্বের যে উদাহরণগুলো আছে, অর্থাৎ ন্যানোফিল্টার কিসের দ্বারা তৈরি করা হয়, তারপরে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়ের জন্য কী ব্যবহৃত হয়। অর্থাৎ যে গুরুত্বগুলো আছে, এই গুরুত্বের আমরা উদাহরণগুলো খেয়াল রাখবো, আর খেয়াল রাখবো ছকটার। আদার্স যে উদাহরণগুলো আছে খেয়াল রাখতে পারলে ভালো, যারা টপার আসো। আর যদি যারা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট আসো তারা না খেয়াল রাখতে পারলেও সমস্যা নেই। এটা আমি বারবার বলতেছি, কিন্তু কোয়েশ্চেন ব্যাংক একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবা। তো এখান থেকে আমরা কী কী করবো, এটাকে পুরোপুরি বাদ দিব না। এখান থেকে আমাদের কী কী করতে হবে, প্রথম হলো অঙ্গজনন কীভাবে হয়, অর্থাৎ প্রতিটা জনন কীভাবে হয় এগুলো জানতে হবে। যে অঙ্গজনন কীভাবে হয়, দৈহিক অঙ্গের মাধ্যমে হয়। আর স্পোর বা গ্যামেট সৃষ্টি ব্যতি রেখে, অর্থাৎ স্পোর আর গ্যামেট গ্যামেট উৎপাদন ব্যতীতই দৈহিক অঙ্গের মাধ্যমে যেটা হয় সেটা হলো অঙ্গজনন প্লাস ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আমাদের ইংলিশ টার্মটা পড়তে হবে। ওকে, এবার আসলে কোষের বিভাজন। এটার বাচ্চাকালের জিনিস, যে মাতৃকোষটি 2 ভাগে বিভক্ত হয়, এটা হলো কোষের বিভাজনের মাধ্যমে তোমার হলো জনন। তারপর হলো খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন, ইংলিশ টার্মটা সহ। এটা হলো কীভাবে হয়, যখন হলো ফিলামেন্ট, এখান থেকে খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্ট বা ফিলামেন্ট, যখনই ফিলামেন্ট ওয়ার্ডটা দেখবা অ্যান্ড রিলেটেড জনন, তার মানে ওটা হলো খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন। খেয়াল রাখার টেকনিক বলে দিলাম। তারপর হলো টিউবার সৃষ্টির মাধ্যমে। টিউবার সৃষ্টি হয় কোথা থেকে, এটা জানতে হবে যে শৈবালের রাইজয়েড বা মাটির নিচের অংশ টিউবার তৈরি হয়। অর্থাৎ টিউবার তৈরি করে কে, হয় রাইজয়েড তৈরি করবে অথবা মাটির নিচের অংশ হলো টিউবার তৈরি করবে। তারপর হলো কুড়ি সৃষ্টির মাধ্যমে, বা এটা হলো জাস্ট জানবে কুড়ি সৃষ্টির মাধ্যমে হয়। আর তারপর আসলে হরমোগোনিয়া। হরমোগোনিয়ার মধ্যে আমাদের হরমোগোনিয়ার সংজ্ঞাটা জানতে হবে, হেটারোসিস্টের সংজ্ঞাটা হেটারোসিস্টের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। হরমোগোনিয়াটা কি, যখনই হলো এখান থেকে একটা জিনিস আমি কিওয়ার্ডগুলো দেখা দিচ্ছি, তাহলে তোমার খেয়াল রাখার সুবিধা হবে। যে ট্রাইকোম খণ্ডিত হলে, আদার্স যে ওয়ার্ডগুলো আছে এগুলো মুক্ত রাখবা। যে সূত্রাকার নীলাভ শৈবালের ট্রাইকোম খণ্ডিত হলে তাকে হলো হারমোগোনিয়া বলে, অর্থাৎ প্রতিটা খণ্ডকে তখন হারমোগোনিয়া বলে। তুমি জাস্ট খেয়াল রাখবা ট্রাইকোম খণ্ডিত মানেই হারমোগোনিয়া, এভাবে খেয়াল রাখবা। তারপর হেটারোসিস তৈরির ফলে হারমোগোনিয়া তৈরি হয়। এখন হেটারোসিস তৈরির ফলে হারমোগোনিয়া তৈরি হয়, এটা তুমি জানলা, ঠিক আছে। কিন্তু হেটারোসিস্টের যে বৈশিষ্ট্যটা আছে এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে এখান থেকে। অর্থাৎ হেটারোসিস্ট হলো 2 প্রাচীর বিশিষ্ট স্বচ্ছ এবং দেহকোষের সাথে বড় আকারের কোষ। আর হেটারোসিস্ট কী করে, হেটারোসিস্টের কাজটা জানতে হবে। যে হেটারোসিস
মুক্ত নাইট্রোজেন সংবর্ধন করতে সাহায্য করে। এখন এখানের মধ্যে দেখো আমি শুধুমাত্র এই পেজ থেকে 2টা উদাহরণ দেখাইছি। আদার্স যেগুলো আছে যেমন খণ্ডায়নের মাধ্যমে বা টিউবার সৃষ্টির মাধ্যমে বা কুড়ি সৃষ্টির মাধ্যমে প্রোটোসাইফন, এগুলো আসলে আমি দেখাইনি কারণ এগুলা থেকে বিগত বছর কোনোবারই প্রশ্ন আসে নাই। বাট এটা একটা হলো বেসিক নলেজ যে নীলাভ সবুজ শৈবালের উদাহরণগুলো জানতে হবে। নস্টক এবং ওকালিটোরিয়া, নস্টক এবং ওকালিটোরিয়া এই দুইটা হলো তোমার সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ শৈবালের উদাহরণ। সো এই জন্য আমি এটা দেখাইছি। ওকে, এরপরে আসি। এবার আসলে হলো অযৌন জনন। অযৌন জনন থেকে আমাদের কি জানতে হবে? অযৌন জনন থেকে হলো মেইন কথা হলো স্পোর সৃষ্টির মাধ্যমে বা পাশাপাশি ইংলিশ টার্মটা এসেক্সুয়াল রিপ্রোডাকশন। অনেক সময় হলো তোমাকে মেডিকেল ভর্তি করে এইভাবে প্রশ্ন দিতে পারে যে এসেক্সুয়াল রিপ্রোডাকশন কিসের মাধ্যমে হয়? স্পোর সৃষ্টির মাধ্যমে। তুমি কিন্তু জানো যে অযৌন জননের মাধ্যমেই তোমার হলো অযৌন জনন হয় কিসের মাধ্যমে? স্পোরের মাধ্যমে। কিন্তু তুমি জাস্ট ইংলিশ টার্মটা জানো না দেখে অনেক সময় তুমি প্রশ্ন পারবা না। সো আমরা ইংলিশ টার্মটা পড়বো, আর ইংলিশ টার্ম পড়লে কিন্তু তোমার মেডিকেল হতে পারে ইংলিশের যে ভোকাবুলারি আছে এটাতে ওইটা হেল্প হয়। সো ইংলিশ টার্মটা অবশ্যই পড়বো। অ্যান্ড মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক সময় ইংলিশ টার্ম দিয়েও প্রশ্ন দেয়। সো অযৌন জনন কি? অযৌন জনন হলো মেইনলি স্পোর সৃষ্টির মাধ্যমে যেটা হয় সেটাই হলো অযৌন জনন। খুব ভালোভাবে খেয়াল রাখবা যে স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন আর গ্যামেট সৃষ্টির মাধ্যমে যৌন জনন। স্পোর সৃষ্টির মাধ্যমে কিন্তু যৌন জনন হয় না। সো খুব ভালোভাবে এটা খেয়াল রাখবা। আর স্পোর সৃষ্টি হয় যে কোষ থেকে তাকে বলা হলো তোমার স্পোরাঞ্জিয়াম। আরে কি হলো? স্পোর সৃষ্টি হয় হলো তোমার স্পোরাঞ্জিয়াম হতে। এখন এখানে আরও কিছু ছোট ছোট সংজ্ঞা আছে, যেমন হলো জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, অ্যাকাইনিটি। এই ছোট ছোট সংজ্ঞাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেই স্পোরে হলো তোমার ফ্লাজেলা থাকবে, ফ্লাজেলা থাকলে এরা চলতে পারে, অর্থাৎ যেই স্পোর চলাফেরা করতে পারে তাকে চলরেণু বা জুস্পোর বলে। আর জুস্পোরগুলোতে কয়টা ফ্লাজেলা থাকে এই সংখ্যাটা জানতে হবে। এটা অনেক সময় কোচিংয়ের পরীক্ষা দিয়ে দেয় যে জুস্পোরে সাধারণত 2 থেকে 4 ফ্লাজেলা বিশিষ্ট হয়, অর্থাৎ 2 থেকে 4টা ফ্লাজেলা থাকে। আর স্পোর যখন ফ্লাজেলাবিহীন অর্থাৎ মেইনলি নিশ্চল হয় তখন তাকে বলা হয় তোমার অ্যাপ্লানোস্পোর। এই ছোট ছোট সংখ্যাগুলো মনে রাখতে হবে। তারপর হলো হিপনোস্পোর। হিপনোস্পোরটা কি? যখন অ্যাপ্লানোস্পোর পুরু প্রাচীর বিশিষ্ট হয়। তুমি জাস্ট একটু খেয়াল রাখবা যে অ্যাপ্লানোস্পোর আর পুরু প্রাচীর বেষ্টিত এইটুক যদি থাকে প্রশ্নের মধ্যে, যে তাহলে হলো এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে হিপনোস্পোর। আর বাকি আদার্স যেগুলো আছে এগুলো পড়বো, অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবো যে চরম প্রতিকূল পরিবেশে বা দীর্ঘ শুষ্ক পরিবেশে অ্যাপ্লানোস্পোর পুরু প্রাচীর বিশিষ্ট হলে তাকে হিপনোস্পোর বলে। বাট খেয়াল রাখার টেকনিকটা কি? তুমি খেয়াল রাখবা এইভাবে যে অ্যাপ্লানোস্পোর পুরু প্রাচীর বিশিষ্ট হলেই তাকে বলা হলো তোমার হিপনোস্পোর। আর তারপর আর কি আছে? তারপর হলো অটোস্পোর। অটোস্পোরটা কি? যদি একদম মাতৃকোষের অনুরূপ হয় তাহলে সেটা হলো অটোস্পোর। তারপর হলো অ্যাকাইনিটি। এখন আমরা না অ্যাকাইনিটি আর হিপনোস্পোরের মধ্যে না প্যাচ লাগাই ফেলি। আমি কেন এই দুইটা লাগাই দিচ্ছি এটা বলি। এখানেও দেখো পুরু প্রাচীর বেষ্টিত হয়, এখানেও দেওয়া আছে কিন্তু পুরু প্রাচীর বেষ্টিত হয়, অর্থাৎ অ্যাকাইনিটিও পুরু প্রাচীর বেষ্টিত হয়। কিন্তু এখানে একটা জিনিস দেখো, অ্যাকাইনিটিতে একটা এক্সট্রা লাইন দেওয়া আছে, সেটা হলো প্রোটোপ্লাজম প্রচুর খাদ্য সঞ্চয় করে। অর্থাৎ প্রোটোপ্লাজম প্রচুর খাদ্য সঞ্চয় করে এবং পুরু প্রাচীর বেষ্টিত হলে তাকে বলা হলো অ্যাকাইনিটি। সো অ্যাকাইনিটি আর হিপনোস্পোরের ক্ষেত্রে একটু সাবধান। তুমি হিপনোস্পোরের ক্ষেত্রে যেভাবে বললাম ওভাবে খেয়াল রাখবা, আর অ্যাকাইনিটির ক্ষেত্রে খেয়াল রাখবা যে প্রোটোপ্লাস যদি প্রচুর খাদ্য সঞ্চয় করে প্লাস যদি এদের পুরু প্রাচীর বেষ্টিত হয় তাদের অ্যাকাইনিটি বলে। আর ডায়াটম হলো বিভিন্ন ধরনের ডায়াটম যে শৈবাল আছে এরা হলো বিভিন্ন ধরনের রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এই রেণুটার নাম জানতে হবে, সেটা হলো অক্সোস্পোর। সো অক্সোস্পোর কি? অক্সোস্পোর কেমন খেয়াল রাখবো? ডায়াটম জাতীয় শৈবাল, এইটুকু জাস্ট খেয়াল রাখবা। যেখানে যে প্রশ্নে ডায়াটম জাতীয় শৈবাল যদি থাকে আর যদি জিজ্ঞাসা করে তাহলে সেটা অ্যান্সার কি? অক্সোস্পোর। সো এই ছোট ছোট সংজ্ঞাগুলো আমি ভালোভাবে মুখস্থ করবো। এখন তুমি বলতে পারো ভাই ছোট ছোট সংজ্ঞা কেন পড়বো? দুইটা কারণ। এক, বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশ কয়েকবার ছোট ছোট সংজ্ঞা থেকে প্রশ্ন আসছে। দুই, কোন কোন ছোট 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 সংজ্ঞা দেখবা যে এখানে না অনেকগুলো আছে, অ্যাপ্লানোস্পোর, অটোস্পোর, তারপরে অ্যাকাইনিটি, অক্সোস্পোর। এখান থেকে অপশন বানানো বা এমসিকিউ বানানো খুব সোজা না। এখান থেকে খুব সহজে একটা প্রশ্ন দিতে পারে যে ডায়াটম জাতীয় শৈবাল যে বিশেষ ধরনের রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে তার নাম কি? অক্সোস্পোর না অটোস্পোর না হিপনোস্পোর না অ্যাপ্লানোস্পোর। খুব সহজে এমসিকিউর অপশন বানানো গেল না। দেখবো যে মেডিকেল ভর্তি পরীক্ষা সারা এইভাবেই করে, অর্থাৎ সারা চায় হলো নির্ভুল। এক হলো নির্ভুল প্রশ্ন, দুই হলো খুব সহজে এমসিকিউ। সো এগুলা হলো খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ দুইটা চ্যাপ্টারের শৈবাল এবং ছত্রাকের ইভেন লাইকেনেরও যত ছোট ছোট সংজ্ঞাগুলো আছে এই ছোট ছোট সংজ্ঞাগুলো আমরা লিখে লিখে মুখস্থ করার ট্রাই করবো। ওকে, এরপর আসি যৌন জনন। যৌন জনন হলো কি? মেইনলি হলো গ্যামেট সৃষ্টির মাধ্যমে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখবে। এটা আমি আসলে ফার্স্ট ইয়ারে ভুল করছিলাম, তাই আমি বারবার বলি। স্পোর সৃষ্টির মাধ্যমে হলো তোমার হলো অযৌন, আর হলো গ্যামেট সৃষ্টির মাধ্যমে হলো তোমার হলো যৌন জনন।
এবার এখান থেকে কী পড়তে হবে, এখানে না উদাহরণগুলো পড়তে হবে। উদাহরণগুলো হলো তোমার অনেক সময় কোচিংয়ের পরীক্ষা দিয়ে দেয়। একটা জিনিস দেখবা, স্যাররা কিন্তু যে কোচিংয়ে ক্লাস না করো না কেন অথবা যে প্ল্যাটফর্মে ক্লাস করো না কেন, স্যাররা কিন্তু কখনোই বলবে না যে শৈবাল এবং ছত্রাকের সব উদাহরণ লাগে না। তারা সব উদাহরণে তোমাদের খেয়াল রাখানোর চেষ্টা করবে। কেন জানো? কারণ ভুল করেও যদি চলে আসে একবার, তখন দায়বদ্ধতা কার? স্যাররা সবসময় সেফ প্লে থাকতে চায়। কিন্তু একটা অ্যাভারেজ স্টুডেন্ট যদি সব কিছু খেয়াল রাখতে চায়, সে তো সব কিছু খেয়ালও রাখতে পারবে না। সো সব উদাহরণ লাগে না। যাই হোক, বাদ দিই, আমি মেইন পড়াশোনায় আসি। এবার আসে হলো হোমোথ্যালিক বা সহবাসী। হোমোথ্যালিক বা সহবাসীর এটার হলো সংজ্ঞাটা জানতে হবে যে একই দেহে যদি দুই ধরনের জননকোষ উৎপন্ন হয় তাহলে সেটা হলো হোমোথ্যালিক বা সহবাসী। উদাহরণটা জানতে হবে। উদাহরণটা হলো স্পাইরোগারা। হেটারোথ্যালিক বা ভিন্নবাসী। হেটারোথ্যালিক বা ভিন্নবাসী মানে কি? দুইটা ভিন্ন দেহে হলো পুং আর স্ত্রী জননকোষ উৎপন্ন হয়, সেটা হলো হেটারোথ্যালিক। অর্থাৎ আমরাও কিন্তু হেটারোথ্যালিক টাইপের, অর্থাৎ পুং ও স্ত্রী জননকোষ কিন্তু একই দেহে উৎপন্ন হয় না, ভিন্ন ভিন্ন দেহে উৎপন্ন হয়। এইবার হেটারোথ্যালিকের আবার কয়েকটা ভাগ করছে, আইসোগেমি, অ্যানাইসোগেমি এবং উগামি। তিনটারই সংজ্ঞা জানতে হবে, তিনটারই উদাহরণ জানতে হবে। আইসোগেমি মানে কি? যদি এক হলো এটা হেটারোথ্যালিক বা ভিন্নবাসী টাইপের হবে যদি দুইটা গ্যামেটেরই বাহ্যিক বৈশিষ্ট্য একই রকম হয়, জাস্ট একই রকম হয়, তাহলে সেটা হলো আইসোগেমি। উদাহরণ কি? ইউলোট্রিক্স। অ্যানাইসোগেমি কি? অ্যানাইসোগেমি হলো জাস্ট একটা গেমিট, অর্থাৎ যেটা হলো পুং গ্যামিট সেটা হবে ক্ষুদ্র, আর যেটা স্ত্রী গ্যামিট আছে সেটা হবে অপেক্ষাকৃত বৃহৎ আকৃতির। এইটা হবে হলো তোমার অ্যানাইসোগেমি। ওকে। আর উগ্যামিটা কি? আইসোগেমির মতোই, শুধুমাত্র এখানে একটা এক্সট্রা ওয়ার্ড আছে, সেটা হলো শুক্রাণু যেটা আছে সেটা হলো সচল, আর যেটা হলো ডিম্বাণু আছে এই অর্থাৎ স্ত্রী জননকোষ সেটা হলো নিশ্চল। অর্থাৎ সচল হলো তোমার স্ত্রী গ্যামিটটা হলো নিশ্চল, আর পুং গ্যামিটটা হলো সচল, আর বাকি সব আয়নাইসোগামীর মতন। তাহলে সেটা হলো তোমার উগামী। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা তিনটারই সংজ্ঞা পড়বো, প্লাস হলো তাদের উদাহরণগুলো। যেমন উগামের উদাহরণ হলো ফুকুস। আর এদের মধ্যে আইসোগেমি এবং অ্যানাইসোগেমি দুইটা কিন্তু অনুন্নত বা আদি প্রকৃতির, শুধুমাত্র উগামিটা হলো উন্নত প্রকৃতির। এটা হলো খেয়াল রাখবা, উতে উগামি, উতে হলো উন্নত প্রকৃতির। ওকে। এবার আসলে ইউলোট্রিক্স। এখন ইউলোট্রিক্স পার্টটা যেটা আছে, ইউলোট্রিক্স পার্টের মধ্যেও আমরা মেইনলি সংজ্ঞাগুলো খেয়াল রাখবো। অ্যান্ড ইউলোট্রিক্স পার্ট থেকে বিগত বছরে একটা প্রশ্ন আসছে, ঠিক আছে? আমি স্পেসিফিক্যালি বললাম, কোশ্চেনটা করে দেখো, ইউলোট্রিক্স পার্টটা থেকে বিগত বছরে একটা প্রশ্ন আসছে। এখন ওই একটা প্রশ্ন না, এই যে শুধুমাত্র দৈহিক গঠন থেকে আসছে। আর দৈহিক গঠন থেকে প্রশ্নটা আসছে কি জানো? এই ছোটো ছোটো সংজ্ঞাগুলো থেকে। অর্থাৎ এইখানেও দেখবা যতগুলো সংজ্ঞা আছে, যেমন হোল্ড ফাস্ট কাকে বলে, পাইরিনয়েড কি, অথবা তারপর হলো কি পাইরিনয়েড কি, তারপর হলো ক্লোরোপ্লাস্ট কেমন থাকে। অর্থাৎ এখানে বৈশিষ্ট্য আর ছোটো ছোটো যেগুলো সংজ্ঞা আছে, এই সবগুলো সংজ্ঞা আমরা এখান থেকে পড়বো। অর্থাৎ দৈহিক গঠনটা একবার পড়বো, তারপর তুমি এখান থেকে দেখবা যে বৈশিষ্ট্যগুলো পড়বা ভালোভাবে, প্লাস হলো এখানকার সংজ্ঞাগুলো পড়বা, পাইরিনয়েড কি, হোল্ড ফাস্ট কি, এগুলো সংজ্ঞাগুলো পড়বো। অর্থাৎ এটা হলো এখান থেকে এটা পড়বো। আর একটা জিনিস হলো পড়তে হয়, সেটা হলো মানে কোচিংয়ের পরীক্ষা অনেক বেশি দিয়ে দেয়। আমি 3টা কোচিং করছিলাম, তাই আমি জানি আসলে, হ্যাঁ একটু ফ্লেক্স নিলাম আর কি। সো ইউলোট্রিক্স সিমপ্লেক্স, ইউলোট্রিক্স তোমার হলো টেনেরিনা, আর ইউলোট্রিক্স ভারিয়াবিলিস, এই 3টা হলো তোমার বাংলাদেশের এন্ডেমিক প্রজাতি। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমাকে খেয়াল রাখতেই হবে, এই 3টার নাম খেয়াল রাখলেও হবে, জাস্ট এটা খেয়াল রাখবা যে ইউলোট্রিক্সের, এটা হলো এই যে ইউলোট্রিক্স সিমপ্লেক্স যেটা আছে এটা হলো বাংলাদেশের এন্ডেমিক। এখন বাংলাদেশে 3টায় পাওয়া যায়, অর্থাৎ ইউলোট্রিক্স সিমপ্লেক্স, টেনেরিমা আর হলো ভেরিয়াবিলিস, 3টায় পাওয়া যায়। শুধুমাত্র সিমপ্লেক্স অর্থাৎ সিম্পল যেটা আছে সেটা হলো এন্ডেমিক। তোমরা এভাবে খেয়াল রাখবা, বাংলাদেশের মানুষ সহজ সরল, বাংলাদেশের মানুষ হলো সিমপ্লেক্স, অর্থাৎ এরা হলো এন্ডেমিক। ওকে, এখান থেকে জাস্ট এইটুকু খেয়াল রাখবা। আর এই দৈহিক গঠনটা একবার পুরোটা রিডিং দিবা, ছোটো ছোটো সংজ্ঞাগুলো মুখস্থ রাখবা, আর বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখবা। এরপর আসছে হলো জনন। জননের মধ্যে দেখো আমি কিন্তু অনেক অল্প কয়েকটা লাইন থাকছে, জননগুলো পড়তে গেলে আসলে মাথা পাগলাই যায়। সো আমি যে কয়েকটা লাইন পড়তে বলবো, এই কয়েকটা লাইন পড়লে মোর দেন এনাফ, অ্যান্ড আশা করি কোয়েশ্চেন এর বাইরে থেকে আসবে না। সো আর বাকি যেগুলো আছে সেগুলো তোমরা একবার রিডিং দিবা। সেখান থেকে আমরা কী পড়বো? প্রথম হলো অঙ্গজ বংশবৃদ্ধি। অঙ্গজ বংশবৃদ্ধি হয় হলো তোমার খণ্ডায়নের মাধ্যমে। অযৌন জনন হয় হলো তোমার জুস সিস্টেম। তো খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমার ইউলোট্রিক্সের বৈশিষ্ট্যের মধ্যেও পড়ে, যে ইউলোট্রিক্সের যে অযৌন জনন হয় সেটা কোন স্পোরের মাধ্যমে হয়? সেটা হলো জুস স্পোর সৃষ্টির মাধ্যমে। আর আমরা আগে পড়ে আসছিলাম যে জুস স্পোরে সাধারণত 2 থেকে 4টা ফ্লাজেলা থাকে, কিন্তু তোমাকে যদি প্রশ্নে স্পেসিফিক্যালি বলে দেয় যে ইউলোট্রিক্সের জুস স্পোরে কয়টা ফ্লাজেলা থাকে, তাহলে অ্যান্সার কিন্তু হবে 4 ফ্লাজেলা যুক্ত। আর আগে বলছিলাম স্পোর সৃষ্টি হয় স্পোরাঞ্জিয়াম থেকে, জুস স্পোর সৃষ্টি হবে তোমার হলো জুস স্পোরাঞ্জিয়াম হতে। আর এই জুস স্পোরাঞ্জিয়াম কোথা থেকে উৎপন্ন হয়? হোল্ড ফাস্ট ছাড়া, এখানে দৈহিক গঠনই পাবা হোল্ড ফাস্ট, ওটা আমি পরে দিইনি কারণ নিজে পড়লেই ভালো, বুঝানোরও কিছু নাই তেমন। হোল্ড ফাস্ট ছাড়া তোমার
এই ইউলোট্রিক্সের দেহে যে কোনো কোষ হলো তোমার জুস পরিঞ্জামে তৈরি হতে পারে, এটুকু জানলে হবে। আর প্রতিটি জুস পরিঞ্জাম হতে 1 থেকে 32টি জুস স্পোর সৃষ্টি হয়। এখন এখানে আমি একটা কথা বলে রাখি, তোমরা পারলে না এই যে যেগুলো সংখ্যাভিত্তিক, এই চ্যাপ্টারে যে সংখ্যাভিত্তিক তথ্যগুলো আছে এগুলো একটু আলাদা কালার দিয়ে দেখাবা। এখন আমি কেন বললাম, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় সংখ্যাভিত্তিক তথ্য আসে না, বিশেষ করে বায়োলজিতে তো একেবারেই আসে না। আবার শৈবাল ছত্রাক থেকেও কখনোই তোমার হলো সংখ্যাভিত্তিক তথ্য দিবে না। তাহলে তুমি বলতে পারো ভাই এগুলো কেন দেখাচ্ছেন, কারণটা হলো কোচিংয়ের পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। আর তুমি যদি আমার ক্লাস করে কোচিংয়ের পরীক্ষায় যদি খারাপ করো তাহলে তোমার মনে হবে যে আর ভাইয়া হয়তো ভালো পড়াতে পারে না। সো এই সংখ্যাভিত্তিক তত্ত্বগুলো আমরা মেনলি কোচিংয়ের পরীক্ষায় ভালো করার জন্য হলো মুখস্থ রাখবো। সো জুস পরিঞ্জাম হতে 1 থেকে 32টি জুস স্পোর সৃষ্টি হয়। তারপর হলো আর কি পড়তে হবে, যে প্রজাতির উপর নির্ভর করে তোমার হলো যে জুস স্পোরের যে প্রোটোপ্লাস্ট আছে সেটা হলো 32টি অপত্য প্রোটোপ্লাস্ট সৃষ্টি করতে পারে। আর প্রতিটি অপত্য প্রোটোপ্লাস্ট তখন 4 ফ্লাজেলাযুক্ত জুস স্পোরে পরিণত হয়। অর্থাৎ জুস স্পোরেঞ্জামের ভিতরে যে প্রোটোপ্লাস্ট যেটা আছে সেটা 32টি অপত্য প্রোটোপ্লাস্ট সৃষ্টি করে। প্রতিটি প্রোটোপ্লাস্ট কী করে, জুস স্পোরেঞ্জামের সৃষ্টি হয়। আর প্রতিটি জুস স্পোরেঞ্জামে কয়টা ফ্লাজেলা থাকে, যেটা আগে পড়ছি সেটা হলো তোমার 4টা ফ্লাজেলা থাকে। আর খুবই খুবই ইম্পর্টেন্ট, এখানে হলো জুস স্পোরেঞ্জামের প্রকারভেদ দেওয়া আছে। প্রথম হলো মাইক্রো জুস স্পোর। মাইক্রো জুস স্পোর থেকে আমরা কি খেয়াল রাখবো, যে এখানে হলো আই স্পট মধ্যখানে থাকে। ওকে, তো যেটা হলো ছোট মাইক্রো, তার আই স্পট হলো মধ্যখানে থাকে। আর এই মাইক্রো জুস স্পোর থেকে কয়টা জুস স্পোর উৎপন্ন হয়, মাইক্রো জুস স্পোরেঞ্জামের মধ্যে কয়টা জুস স্পোর উৎপন্ন হয়, 8 থেকে 32টা। আর মেগা জুস স্পোর আছে যেটা হলো বৃহৎ আকৃতির, এর আই স্পট কোথায় থাকে, আই স্পটের অবস্থানটা জানতে হবে, সেটা হলো সম্মুখ ভাগে থাকে। আর এতে কয়টা জুস স্পোর উৎপন্ন হয়, 1 থেকে 4টা জুস স্পোর এখান থেকে হলো উৎপন্ন হয়। এটুকু জানলে মোর দেন এনাফ। আর সাথে এক্সট্রা একটা জানতে হয়, এটা যেহেতু তোমার ইউলোট্রিক্সের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যে ইউলোট্রিক্সের যে জুস স্পোরগুলো আছে জুস স্পোরগুলো হলো তোমার নাশপাতি আকৃতির। ওকে, আর এটা হলো রিটিনার এক্সামে আমি ভুল করছিলাম, তাই আমার খেয়াল আছে। এখানে একটা জিনিস বলে রাখি, কোচিংয়ের পরীক্ষা ভুল করার সাথে সাথে বই দাগায় রাখবা, তাহলে হলো তোমার সারা জীবন খেয়াল থাকবে। নেক্সট টাইম আর তুমি ভুল করবা না। এখনও দেখো আমি কত বছর পর পড়াইতে আসছি, 1 বছর পর পড়াইতে আসছি, তাও আমার এটা খেয়াল আছে যে 2 থেকে 6 দিন সন্তরণের পর জুস স্পোরগুলো হলো তোমার জুস স্পোরের যে মাথাটা আছে এটা হলো কোনো জলজ বস্তুর সাথে আবদ্ধ হয়। সো এই সংখ্যাভিত্তিক তথ্যটা তত গুরুত্বপূর্ণ না। আমি আবারও বলছি, এই চ্যাপ্টার সংখ্যাভিত্তিক তত গুরুত্বপূর্ণ না, কিন্তু কোচিংয়ের পরীক্ষা দিয়ে দেয়। এরপর আসছে হলো আরও কিছু সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো আমরা পড়ে ফেলবো। এটা আমরা আগেই পড়ছি, অ্যাপ্রানোস্পোর, অ্যাকাইনিটি, দুইটা আগেও পড়ছে, তাও সংজ্ঞাগুলো যদি গুরুত্বপূর্ণ সেকেন্ড অ্যাপ পড়লে কিন্তু সমস্যা নেই। আরটা আছে হলো রেস্টিং স্পোর। রেস্টিং স্পোরটা আগে পড়িনি। এখানে মধ্যে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস, এটা হলো একটা রেস্টিং স্পোরটা খেলার জিনিস বলি, সব জায়গায় হলো আছে খাদ্য প্রচুর সঞ্চিত খাদ্য, যদি এখানে আমি বলে রাখি যে প্রচুর সঞ্চিত খাদ্য যখন দেখবা তখন সেটা হলো রেস্টিং স্পোর। অর্থাৎ প্রচুর খাদ্য সঞ্চিত হলে সেটা হলো রেস্টিং স্পোর। বইয়ের অন্য যেগুলো আছে, অর্থাৎ তুমি যদি হিপনোস্পোরও দেখো অথবা অ্যাকাইনিটিও দেখো, কোনোটাতেও কিন্তু প্রচুর সঞ্চিত খাদ্য নাই। এখন মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেমটা এরকম, বই থেকে ডিরেক্ট প্রশ্ন তুলে দেয়। সো আমাদের বলতে গেলে রেস্টিং স্পোর, তারপর হলো হিপনোস্পোর বা অ্যাকাইনিটি, সবগুলো প্রায় কাছাকাছি, কিন্তু আমাদের এটা এভাবে ভালোভাবে কিওয়ার্ড দিয়ে খেয়াল রাখবো। সো এটা খেয়াল রাখবা যে প্রচুর সঞ্চিত খাদ্য হলে সেটা রেস্টিং স্পোর। আর রেস্টিং স্পোরের সংজ্ঞাটা, ফুল সংজ্ঞাটা খেয়াল রাখবা যে প্রচুর সঞ্চিত খাদ্য সম্বলিত যে স্পোরের মাধ্যমে জীব তার প্রতিকূল অবস্থা অতিক্রম করে, সেটা হলো তোমার রেস্টিং স্পোর। এখান থেকে জাস্ট আমরা এই ছোট ছোট সংজ্ঞাগুলো পড়ে নেব। আচ্ছা, এরপর আসলে যৌন জনন। যৌন জননের মধ্যে কী কী পড়বো, এটা হলো ইউলোট্রিক্সেরই যৌন জনন। সেটা হলো ইউলোট্রিক্স একটি ভিন্নবাসী বা হেটারোথ্যালিক শৈবাল। ভিন্নবাসী মানে হলো এর পুংগ্যামিট এবং স্ত্রীগ্যামিট দুইটা আলাদা দেহে উৎপন্ন হয়, একই দেহে উৎপন্ন হয় না। আর এদের যৌন মিলন কী ধরনের, এদের যৌন মিলন হলো তোমার আইসোগ্যামাস ধরনের। এখন আমরা এর আগে পড়লাম যে জুস স্পোর, ইউলোট্রিক্সের জুস স্পোর হলো 4 ফ্লাজেলা বিশিষ্ট, কিন্তু তোমার ইউলোট্রিক্সের যে গ্যামিট আছে সেটা হলো বাইফ্লাজিলেট গ্যামিট, অর্থাৎ 2টা ফ্লাজেলা থাকে। এটা থেকে এটা জানবো। আর হলো এখানের মধ্যে আর কি জানতে হবে, এই কই গেল, দুইটা এই যে সংজ্ঞাটা জানবো হলো আমরা এই লাইনটা, যে কি দুইটা ভিন্ন ফিলামেন্ট হতে দুইটি ভিন্নধর্মী গ্যামেট দেহের বাইরে এসে যৌন মিলন সম্পন্ন করে এবং এটা 4 ফ্লাজেলাযুক্ত ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করে। এটা হলো আমি কেন পড়তে বললাম, দেখো এটা কিন্তু মানে একটু ডিফারেন্ট। জাইগোটেরও হলো তোমার ফ্লাজেলা থাকে, জাইগোটটা কি, জাইগোটটা হলো ডিপ্লয়েড। আর কয়টা ফ্লাজেলা থাকে, 4টা ফ্লাজেলা থাকে। ওকে, এখানে জাস্ট এইটুকু পড়লেই হবে। আর আবারও এই ছোট সংজ্ঞা আছে, প্রতিকূল অবস্থায় অ্যাপ্রানোস্পোর সৃষ্টি করে, এগুলো আসলে ততটা ইম্পর্টেন্ট না। জাস্ট এইটুকু খেয়াল রাখবা, যখনই হলো গ্যামেট দেহের বাইরে এসে যৌন মিলন সম্পন্ন করে তখন ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। জাইগোটটা কি, জাইগোটটা হলো তোমার 4 ফ্লাজেলা যুক্ত ইউলোট্রিক্সের। ওকে, এখান থেকে এইটুক পড়লেই হবে। তারপর হলো আর্টস হলো আবার কিছু ছোট সংজ্ঞা। হ্যাপ্লন্টিক, হ্যাপ্লন্টিকের সংজ্ঞাটা জানতে হবে। হ্যাপ্লন্টিক জীবনচক্র, হ্যাপ্লন্টিক বলতে কি বোঝায়,
অর্থাৎ বহুকোষী গ্যামেটোফাইটিক যৌনুর সাথে এককোষী স্পোরোফাইটিক যৌনুর যৌনুক্রম ঘটে, সেটা হলো তোমার হ্যাপ্লন্টিক যৌনুক্রম। এখন এটা আমি একটু বুঝাই দিই। বহুকোষী গ্যামেটোফাইটিক যৌনু, বহুকোষী গ্যামেটোফাইটিক যৌনু মানে কি? অর্থাৎ যখনই হলো ইউলোট্রিক্সের বহুকোষী দশা থাকবে, তখন এদের ক্রোমোজোম সংখ্যা হবে n, অর্থাৎ হ্যাপ্লয়েড n। গ্যামেটোফাইটিক দশা মানে হলো তোমার n, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম থাকে। আর যখনই হলো এককোষী অবস্থা থাকবে, এককোষী অবস্থায় এদের হলো স্পোরোফাইটিক দশা দেখা যায়, অর্থাৎ এদের হলো 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। অর্থাৎ যখন হলো বহুকোষী অবস্থায় থাকে তখন এদের দেহে হলো n সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ গ্যামেটোফাইটিক দশা দেখা যায়। যখন হলো এককোষী অবস্থায় থাকে তখন হলো এদের স্পোরোফাইটিক যৌন, অর্থাৎ 2n দশা দেখা যায়। আর এই দুইটার একসাথে কি বলে, সেটাকে বলে হ্যাপ্লন্টিক যৌনুক্রম। সো এইটুকু খেয়াল রাখবে যে বহুকোষী গ্যামেটোফাইটিক যৌনু আর একটা হলো তোমার এককোষী স্পোরোফাইটিক যৌনুর, এই দুইটার একসাথে যৌনুক্রম যেটা, সেটা হলো জীবচক্র হলো হ্যাপ্লন্টিক যৌনুক্রম। এখানে জাস্ট এই সংজ্ঞাটা পড়লেই হবে। এবার আসলে পামেলা দশা, এটারও যা সংজ্ঞাটা জানতে হবে, আর প্লাস এর উদাহরণগুলো। পামেলা দশার দুইটা উদাহরণ দেওয়া আছে, এই দুইটা উদাহরণ খেয়াল রাখতে হবে। আর পামেলা দশার একটা বৈশিষ্ট্য আছে, ওটা হলো খেয়াল রাখতে হবে। সো পামেলা দশার তোমাকে খেয়াল রাখার একটা সোজা বুদ্ধি দিচ্ছি। তুমি যদি খালি জাস্ট দেখো যে জেলেটিনে আবদ্ধ থাকে, এই ওয়ার্ডটা থাকবে প্রশ্নের মধ্যে, কারণ এটা হলো এর মেইন বৈশিষ্ট্য। যদি জেলেটিনে আবদ্ধ থাকে এই ওয়ার্ডটা পাও, তাহলে সেটা হলো পামেলা দশা। অর্থাৎ এই পামেলা দশার সংজ্ঞাটা আমরা খেয়াল রাখবো। কীভাবে খেয়াল রাখবো? জেলেটিনে আবদ্ধ থাকে এই রেখাটা থাকলে সেটা হলো পামেলা দশা। এরপর আসছে হলো পামেলা দশার হলো উদাহরণ। একটা হলো ক্লামাইড, এটা হলো ক্লামাইডোমানাস, আর এটা হলো ইউলোট্রিক্স। অর্থাৎ ক্লামাইডোমানাস এবং ইউলোট্রিক্সে হলো তোমার পামেলা দশা দেখা যায়। আর এটা বৈশিষ্ট্য কি? এটা হলো একটা অস্বাভাবিক অযৌন জনন প্রক্রিয়া। খুবই স্পেসিফিক্যালি খেয়াল রাখবা, অস্বাভাবিক তোমার খেয়াল থাকবে, বাট এই অযৌনটাকে তুমি যৌন করে ফেলবা। সো এটা হলো করা যাবে না। আর কি ভালোভাবে খেয়াল রাখবো কি, পামেলা দশা হলো একটি অস্বাভাবিক, প্রথমে অস্বাভাবিক, দুই হলো এটা একটা অযৌন জনন প্রক্রিয়া। আর এখান থেকে কি পড়তে হবে? ডিপ্লন্টিক জীবনচক্র। এখন আমরা এখানে পড়লাম হ্যাপ্লন্টিক যৌনুক্রমের সংজ্ঞাটা পড়লাম, নিচ থেকে পড়বো ডিপ্লন্টিক যৌনুক্রম বা ডিপ্লন্টিক জীবনচক্র সংজ্ঞাটা। ডিপ্লন্টিক জীবনচক্রটা কি? তোমার বহুকোষী ডিপ্লয়েড যৌনুর সাথে এককোষী হ্যাপ্লয়েড যৌনুর যৌনুক্রম ঘটলে তাকে ডিপ্লন্টিক যৌনুক্রম বলে। এটা আমি একটা খেয়াল রাখার খুব ভালো একটা টেকনিক বলে দিই। বহুকোষী ডিপ্লয়েড যৌন, তুমি শুধু ডিপ্লন্টিক জীবনচক্র সংজ্ঞাটা খেয়াল রাখবা। হ্যাপ্লন্টিক বলে সেটার উল্টাটা হবে, চেঞ্জ হয়ে যাবে। তুমি খেয়াল রাখবা যে বহুকোষী ডিপ্লয়েড যৌন, এক হলো বহুকোষী ডিপ্লয়েড যৌন প্লাস এককোষী হ্যাপ্লয়েড যৌন, দুইটা একসাথে হলো হয় তোমার ডিপ্লন্টিক জীবনচক্র। যখনই হ্যাপ্লন্টিক বলবে, বহুকোষী থাকবে কিন্তু ডিপ্লয়েডটা হয়ে যাবে হ্যাপ্লয়েড, আর এককোষীটা হয়ে যাবে, এককোষী থাকবে, হ্যাপ্লয়েডটা হয়ে যাবে ডিপ্লয়েড। অর্থাৎ তুমি জাস্ট ডিপ্লন্টিক জীবনচক্রটা খেয়াল রাখবা, এটা উল্টোটাই হলো কি হ্যাপ্লন্টিক। আর ডিপ্লন্টিক জীবনচক্র কাজের মধ্যে দেখা যায়, এই উদাহরণগুলো খেয়াল রাখতে হবে যে ফুকুস এবং সারগাসাম। আর এই যে শৈবাল যা আছে, এই শৈবাল হলো পরিবেশতন্ত্রের উৎপাদক হিসেবে ব্যবহৃত হয়, কাজ করে। ওকে, এরপর আসলে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। এখন তুমি একটা জিনিস দেখছো যে আমি কিন্তু অনেক উদাহরণ বাদ দিছি, কিছু উদাহরণ আমি পড়াই মুখস্থ রাখতে বলছি। যেমন পামেলা দশা, হ্যাপ্লন্টিক যৌনুক্রম, ডিপ্লন্টিক যৌনুক্রম কাদের মধ্যে দেখা যায়, আবার আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, এই উদাহরণগুলো আমাদের মুখস্থ রাখতে হয়। আরেকটা জায়গার উদাহরণ খেয়াল রাখতে হবে, সেটা হলো এই অর্থনৈতিক গুরুত্ব। এখন আমি তোমাকে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামির যে উদাহরণগুলো মুখস্থ রাখতে বলছি, এটা তুমি খেয়াল রাখা অবশ্যই ভালো, না রাখলেও সমস্যা নেই। ইভেন বইয়ে তুমি যদি অন্য কোনো উদাহরণ খেয়াল না রাখো তাও সমস্যা নেই। যদি উদাহরণ আসে শৈবাল থেকে, তাহলে আসবে শুধুমাত্র অর্থনৈতিক গুরুত্বের উদাহরণ থেকে। কারণ বিগত বছর যতবার এই উদাহরণ আসছে, হয় ওই ছকটা থেকে আসছে, না হয় অর্থনৈতিক গুরুত্ব থেকে দিছে। এখন ওই ছকটা কোনটা? ওই যে অগ্নি শৈবাল, লোহিত শৈবালের যে ছকটা আছে, ওই ছকটা থেকে। সো আমরা এখানে শৈবালের অর্থনৈতিক গুরুত্বর প্রতিটা উদাহরণ আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো, প্রতিটা উদাহরণ লিখে মুখস্থ করার ট্রাই করবো। তোমাদের কিন্তু পড়াশোনা অনেক সোজা করে দিলাম। অ্যান্ড তুমি কোয়েশ্চেন ব্যাংক দেখবা, কোয়েশ্চেন ব্যাংক দেখলে কিন্তু এর বাইরে থেকে কিন্তু প্রশ্ন দেয়নি, অর্থাৎ এই দুই টাইপের উদাহরণের বাইরে থেকে কোনো উদাহরণের প্রশ্ন দেয় নাই। ওকে, সো এখান থেকে হলো আমরা এগুলো পড়বো। বিশেষ করে হলো তোমার মানুষের খাদ্য হিসেবে যেটা আছে, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ একটা জিনিস দেখবা, যখনই গুরুত্ব দেওয়া থাকে না, গুরুত্বের মধ্যে মানুষ রিলেটেড জিনিসগুলো হলো একটু বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেগুলো হলো মানুষ রিলেটেড, যেমন মানুষের খাদ্য হিসেবে, মানুষের রোগ, এই মানুষ রিলেটেড গুরুত্বগুলো একটু ভালোভাবে মুখস্থ রাখতে, কারণ বিগত বছরে এগুলো থেকে বেশি প্রশ্ন দেয়। সো আমরা মানুষের খাদ্য হিসেবে যেগুলো ব্যবহৃত, এগুলো খেয়াল রাখবো। এক হলো উলভা ল্যাকটুসা ব্যবহৃত হয়, আর যে ক্লোরেল্লা যেটা আছে, ক্লোরেল্লা একটা ভিটামিন সমৃদ্ধ শৈবাল। আর আদার্স যা আছে পশু খাদ্য হিসেবে, এইসব আমরা খুব ভালোভাবে মুখস্থ রাখবো। একটা জিনিস এখানে বলে রাখি, এই জিনিসটা হলো আমি একটু পরে দিচ্ছি, শৈবাল থেকে ন্যানোফিল্টার উৎপাদন। এখানে আসলে অনেক বলতে গেলে হাফ পেজ জুড়ে শৈবাল থেকে ন্যানোফিল্টার উৎপাদন নিয়ে লেখা আছে। এখান থেকে জাস্ট 3-4টা লাইন পড়লেই হয়ে যাবে, 3-4টা লাইন মনে রাখলেই হয়ে যাবে, বাকিগুলো মুখস্থ রাখার দরকার নেই। সো এখান থেকে আমরা কি খেয়াল রাখবো? এক হলো ন্যানোফিল্টার তৈরিতে পিথোফোরা শৈবাল ব্যবহৃত হয়।
আর এটার আবিষ্কারকের নামটা জানতে হবে যে আল মোজাদ্দি আল ফোসানি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই বিজ্ঞানীর নাম তো লাগে না, কিন্তু আমরা কেন এই বিজ্ঞানীর নামটা পড়তেছি, কারণ ইনি হলো বাংলাদেশের বিজ্ঞানী। সো এটা আসলে ইম্পর্টেন্ট, বাংলাদেশ রিলেটেড যে কোনো কিছু ইম্পর্টেন্ট। তারপর হলো এই যে ন্যানো ফিল্টার আছে, এই ন্যানো ফিল্টারের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন এটা হলো সেলুলোজ ফিল্টার এবং এটা দেখতে হলো সাদা। আর খুবই ইম্পর্টেন্ট, ন্যানো ফিল্টারের যে ছিদ্রগুলো আছে এগুলোর দৈর্ঘ্য অর্থাৎ ছাঁকনিগুলো ফুটো কেমন, এটা হলো 17 ন্যানোমিটার। আর পানিবাহিত রোগ জীবাণুর আকারগুলো কেমন, সেগুলো হলো 30 থেকে 100 ন্যানোমিটার হয়, অর্থাৎ ছাঁকনিগুলো বেশি ছোট, ছাঁকনির যে ছিদ্রগুলো আছে এগুলো হলো বেশি ছোট, আর এই জন্য জীবাণুগুলো পাস করতে পারে না। খুব ভালোভাবে খেয়াল রাখবো, ছাঁকনির ফুটাগুলো কত 17 ন্যানোমিটার, আর পানিবাহিত জীবাণুগুলো কত 30 থেকে 100 ন্যানোমিটার। আর এই কারণেই সব ধরনের রোগ জীবাণু এই ছাঁকনিতে আটকা পড়ে। আর আদার্স যা আছে এইসব আসলে পড়া লাগে না, তুমি জাস্ট একবার রিডিং দিলে দিতে পারো, বাট আমি এই যে 3টা লাইন বললাম এই 3টা লাইন মুখস্থ রাখলেই হবে। এরপরে আসলে ওয়াটার ব্লুম, এগুলো হলো উদ্ভিদের রোগ সৃষ্টিতে যতগুলো অর্থনৈতিক গুরুত্ব আছে। মাছের রোগ সৃষ্টিতে কোন শৈবাল, যেমন ওয়েডোগোনিয়াম হলো মাছের ফুলকা রোগ সৃষ্টি করে, স্থাপনার ক্ষতি বা যতগুলো উদাহরণ আছে সবগুলো আমরা ভালোভাবে মুখস্থ রাখবো। তো এই পার্টটুকু হলো শৈবাল। ওকে, এবার আসলে লাইকেন পার্টটুকু বলতে গেলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সব থেকে লেস ইম্পর্টেন্ট পার্ট, কারণ বিগত বছরে এখান থেকে একবার প্রশ্ন দিছে, সো ততটা ইম্পর্টেন্ট না, বাট তাও আমরা ভালোভাবে পড়বো। এখন এখান থেকে আমরা কী পড়বো, আমি যা পড়তে বলবো তা পড়লেই হবে, এর বাইরে থেকে লাইকেনে কোনোদিন প্রশ্ন দিবে না। সো চলো শুরু করি। এখন শৈবাল ও ছত্রাক হলো, লাইকেনটা কি, লাইকেনটা হলো শৈবাল ও ছত্রাক মিলিতভাবে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা গঠন সৃষ্টি করে, সেটাই হলো লাইকেন। এখন লাইকেনে কী থাকে, প্রথম হলো ছত্রাক এবং শৈবাল থাকে। ছত্রাকের মধ্যে কী থাকে, স্যাক ফ্যানজাই থাকে অথবা ক্লাব ফ্যানজাই থাকে। আর এককোষী শৈবাল আর থাকে কি এককোষী শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, মানে বেশিরভাগ ক্ষেত্রে লাইকেনে কী থাকে, এককোষী শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, অথবা থাকবে হলো স্যাক ফ্যানজাই অথবা ক্লাব ফ্যানজাই। এখন আমি শৈবাল এবং লাইকেন একসাথে পড়াই দিচ্ছি, যদিও লাইকেন হলো একদম পিছনের পার্ট, কারণ ছত্রাক পার্টটুকু বেশি ইম্পর্টেন্ট আর ছত্রাক পার্টটুকু একটু বড়। সো শৈবাল এবং লাইকেন আমি একসাথে পড়াই দিব, ছত্রাকটার জন্য একটা আলাদা পার্ট দিব। ওকে, সো লাইকেনের আবার বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো পড়লে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো এই যে প্রশ্নটা, এটা অনেক সময় কোচিংয়ের পরীক্ষা দেয় না, আমরা সুন্দর মতন ভুল করে আসি। সেটা হলো লাইকেনে হলো 5 থেকে 10% শৈবাল থাকে। প্রশ্ন করে লাইকেনে কত পার্সেন্ট ছত্রাক থাকে, যদি 5 থেকে 10% শৈবাল থাকে তাহলে ছত্রাক থাকবে কত পার্সেন্ট, তোমার হলো 90 থেকে 95%। সো খুব ভালোভাবে খেয়াল রাখবা যে 90 থেকে 95% থাকে হলো তোমার ছত্রাক, অর্থাৎ শৈবাল থাকে কম, ছত্রাক থাকে বেশি। 5 থেকে 10% শৈবাল, 90 থেকে 95% হলো ছত্রাক। আর লাইকেনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যমূলক নাম আছে, যে কোনো কিছুর বৈশিষ্ট্যমূলক নাম গুরুত্বপূর্ণ, লাইকেনেরও বৈশিষ্ট্যমূলক নামগুলো গুরুত্বপূর্ণ। সেটা হলো কসমোপলিটান বা বিশ্বজনীন উদ্ভিদ। অর্থাৎ কসমোপলিটান বা বিশ্বজনীন উদ্ভিদ কাকে বলে, সেটাকে বলা হলো তোমার লাইকেনকে। খুব ভালোভাবে খেয়াল রাখবা, এখান থেকে জাস্ট এইটুক পড়লে হবে। আর হলো লাইকেনে মিথোজবিতা বা সিম্বায়োসিস দেখা যায়, এটা আমি পড়া দিলাম না কারণ এটা বৈশিষ্ট্যের মধ্যে আছে। ওকে, এবার হলো লাইকেনের বৈশিষ্ট্য সবগুলো খুব ভালোভাবে আমরা মুখস্থ করে ফেলবো। এর মধ্যে 3টা বৈশিষ্ট্য হলো একটু গুরুত্বপূর্ণ, অ্যান্ড 3টা বৈশিষ্ট্য আমরা ভুল করে বেশি। প্রথম হলো লাইকেনের যে উভয় জীব বলতে কি বোঝাচ্ছে, শৈবাল এবং ছত্রাক দুটাতেই অঙ্গজ এবং অযৌন জনন ঘটে, কিন্তু লাইকেনের যে যৌন জনন ঘটে এটা শুধুমাত্র ঘটে ছত্রাক সদস্যের কারণে। খুব ভালোভাবে এটা হলো খেয়াল রাখবা। আর একটা জিনিস হলো, এরা হলো কঠিন শিলাতেও মাটি গঠনে এরা অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করে। ওকে, এটা জানবো। এটা হলো অনেক সময় আসলে যদি তুমি বৈশিষ্ট্যগুলো ভালোভাবে না পড়ে থাকো, এমনি হঠাৎ করে কোশ্চেন দিলে তোমার মনে হবে কোশ্চেন মানে ভুল, কঠিন শিলাতে আবার মাটি গঠন কেমন করে হবে। সো মাটি গঠন করে, সেটা হলো করে কে, সেটা করে হলো লাইকেন। আর এর হলো রাইজাইন থাকে, এই রাইজাইনটা কি, যা দিয়ে হলো পানি শোষণ করা, এটা মূলের মতন কাজ করে। সো লাইকেনের মূলের মতন কাজ করে কি রাইজাইন, যা দিয়ে হলো এরা পানি শোষণ করে। আর এরা হলো বায়ু দূষণের প্রতি উচ্চমাত্রা সংবেদনশীল। তাহলে কোন দূষণের প্রতি, বায়ু দূষণের প্রতি। সো আমরা বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো, প্লাস এই 3টা বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটু বেশি ফোকাস দেবো যেন ভুল না হয়। এবার আসলে লাইকেনের গঠন থেকে কি পড়বো, এখান থেকে যেগুলো দাগাইছে এগুলো পড়লেই হবে। প্রথম আসলে শৈবাল হলো কি, শৈবালকে হলো তোমার বলে হলো ফোটোবায়ন। কেন ফোটোবায়ন বলে, কারণ শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ এরা হলো তোমার সালোক সংশ্লেষণ করতে পারে, আর এই কারণে একে হলো বলা হলো ফোটোবায়ন। আর হলো ছত্রাক যেটা আছে, ছত্রাকটাকে বলা হলো তোমার মাইক্রোবায়ন।
আর আমরা আগেই পড়ছি যে ক্লাব ফ্যানজাই বা সাক ফ্যানজাই থাকে, আর এখানে হলো এদের শ্রেণীটা উল্লেখ করে দিয়েছে। এই শ্রেণীগুলো খেয়াল রাখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসকোমাইটোসিস শ্রেণীর এবং কিছু কিছু ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর অন্তর্ভুক্ত। আমার একটু মুখে জড়তা চলে আসতেছে নামগুলো বলতে বলতে। আর এদের মধ্যে আমরা আগে পড়লাম না মিথজীবিতা দেখা যায়, পাশাপাশি এদের আলাদা আলাদা কিছু নাম আছে মিথজীবিতার। একে বলা হয় মিথজীবিতা বা অনন্যজীবিতা বা সিম্বায়োসিস বা মিউচুয়ালিজম। একটু পরে আরও একটা নাম পাবো। সো সবগুলো হলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আসছে হলো লাইকেনের শৈবাল যেভাবে উপকৃত হয় এবং এবং ছত্রাক কীভাবে উপকৃত হয় একবার রিডিং দিবা, রিডিং দিলে মনে থাকে যাবে। বিষয়টা হলো সোজা, একবার যদি বুঝো মানে আস্তে আস্তে ভালোভাবে রিডিং দাও তাহলে কিন্তু বুঝে যাবো। সো আমরা ছত্রাক কীভাবে উপকৃত হয় এবং শৈবাল কীভাবে উপকৃত হয় এগুলো হলো খেয়াল রাখবো। আর এই আমরা আগে পড়ছিলাম না মিথজীবিতা, এটার আর একটা নাম দিচ্ছে হেলোটিজম। আবার এই লাইকেনের মধ্যে আরেক টাইপের জিনিস দেখা যায়, মানে যে সহাবস্থানটা দেখা যায়, অর্থাৎ লাইকেনে যে শৈবাল এবং ছত্রাক একসাথে থাকে, একে মিথজীবিতা বা হেলোটিজমের পাশাপাশি আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় তোমার আংশিক পরজীবিতা। এখন আংশিক পরজীবিতা কেন বলা হয়েছে? কারণ এখানে হলো ছত্রাক বেশি উপকৃত হয়, শৈবাল তুলনামূলক কম হলো তোমার উপকৃত হয়। এরপর আসছে হলো লাইকেনের শ্রেণীবিভাগ। এখন তুমি যেই প্ল্যাটফর্মে ক্লাস করো না কেন অথবা যেই কোচিংয়ে ক্লাস করো না কেন, তো বা ধরো যে কোনো ভাইয়ার কাছে পড়ো না কেন, তোমাকে ভাইয়ারা সুন্দর মতন এই বাসস্থানের ভিত্তিতে লাইকেনের শ্রেণী বিভাগের উদাহরণগুলো সুন্দরভাবে মুখস্থ করাবে। বাট আলটিমেটলি এগুলো দরকার নাই, এখান থেকে আমাদেরকে জাস্ট সংজ্ঞাগুলো পড়তে হবে। অর্থাৎ কোটিকোলাস কি, টেরিকোলাস কি, সাক্সিকোলাস কি, অর্থাৎ পাথর বা শিলাখণ্ডের উপরে যে হলো লাইকেন জন্মে সেটা হলো তোমার সাক্সিকোলাস। লিগনিকোলাস হলো কি সরাসরি ভেজা কাঠের উপর জন্মে। অর্থাৎ এখান থেকে শুধুমাত্র আমরা সংজ্ঞাগুলো পড়বো। বাট এই যে উদাহরণ, এই উদাহরণগুলো পড়ার দরকার নাই বাবা, পড়লেও মনে থাকবে না। যারা হলো আলট্রা ট্যালেন্টেড আসো তারা যদি উদাহরণগুলো মনে রাখতে চাও তাহলে ইটস আপ টু ইউ। বাট যারা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট আসো তারা শুধুমাত্র এই যে 6টা শ্রেণী বিভাগ অর্থাৎ বাসস্থানের ভিত্তিতে এখান থেকে শুধুমাত্র সংজ্ঞাগুলো খেয়াল রাখবা। এখানে আসলে বোঝানোর কিছু নাই, আমি জাস্ট বলে দিলাম, তুই বাবা পড়ে নিবি, তোমার কাজ হলো পড়ে নেওয়া, সময় বাঁচবে আসলে আর কি। সো এখান থেকে আমরা শুধুমাত্র সংজ্ঞাগুলো পড়বো, উদাহরণগুলো পড়ার দরকার নাই। সো এই ফলিকুলাস পর্যন্ত যা আছে সবগুলো সংজ্ঞাগুলো ঝাড়া মুখস্থ, অর্থাৎ এই যে এগুলো উদাহরণের আগ পর্যন্ত যে এক লাইন আছে এই লাইনগুলো ঝাড়া মুখস্থ, অর্থাৎ সংজ্ঞাগুলো মুখস্থ। এবার আসলে গঠনগত শ্রেণীবিন্যাস। গঠনগত শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সংজ্ঞাগুলো পড়বো আর বৈশিষ্ট্যগুলো পড়বো, এর উদাহরণগুলো পড়ার দরকার নাই। বিগত বছরে কখনোই দেয়নি, অ্যান্ড ফিউচারেও না দেওয়ার চান্স প্রায় ক্লোজ টু 99.99%। সো এখান থেকে জাস্ট সংজ্ঞাগুলো অর্থাৎ ক্রাস্টোজ লাইকেনের সংজ্ঞা, তারপর ফোলিয়েজ লাইকেনের সংজ্ঞা, ফ্রুটিকোজ লাইকেনের সংজ্ঞা, আবার হলো তোমার সূত্রাকার লাইকেনের সংজ্ঞা, যা যা আছে সব শুধু সংজ্ঞাগুলো খেয়াল রাখবো। এর মধ্যে আমি কয়েকটা লাইন বলে দিচ্ছি যাতে হলো তোমার মানে কয়েকটা কিওয়ার্ড বলে দিচ্ছি, তাহলে তো হলো তোমার এমসিকিউ কারেক্ট করার সম্ভাবনা বাড়ে যাবে। সেটা হলো বিষমপৃষ্ঠ পাতা। বিষমপৃষ্ঠ পাতার মতন কি, এটা হলো ফোলিয়েজ লাইকেন। ওকে, আর বাকি যা আছে যে এদের কিনারা খাস কাটা আন্দোলিত হয় এগুলো আসলে পড়ার দরকার নেই, তুমি জাস্ট এটা খেয়াল রাখবা যে বিষমপৃষ্ঠ পাতার মতন যে লাইকেন সেটা হলো ফোলিয়েজ লাইকেন। আর ক্রাস্টোস লাইকেনটা কি, এরা হলো চ্যাপ্টা, ক্ষুদ্রাকার এবং পোষক বস্তুর সাথে হলো নিবিড়ভাবে লেগে থাকে। পোষক বস্তুগুলো কি কি, বাকল, পুরাতন দেওয়াল, পাথর এবং পর্বতগাত্র। তারপর হলো ফ্রুটিকোজ লাইকেন থেকে আমরা কি খেয়াল রাখবো, ফ্রুটিকোজ লাইকেন থেকে এটা বৈশিষ্ট্য খেয়াল রাখতে হবে যে এটা হলো চ্যাপ্টা বা দণ্ডের মতো আর অধিক শাখা প্রশাখা যুক্ত, আর এরা হলো নির্ভরশীল বস্তুর গায়ে লেগে থাকে, আর এরা অনেক সময় ঝুলে থাকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কোন লাইকেন অনেক সময় ঝুলে থাকে, সেটা হলো তোমার ফ্রুটিকোজ লাইকেন। এখান থেকে জাস্ট এই কয়েকটা লাইন পড়লে হবে, আদার্স যেগুলো আছে ওগুলো তেমন পড়ার দরকার নাই। ল্যাপ্রোজ লাইকেন থেকে জাস্ট একটা লাইন খেয়াল রাখতে হবে, সেটা হলো এরা হলো সব থেকে সরলতম প্রকৃতির, অর্থাৎ সব থেকে সরলতম প্রকৃতির লাইকেন কোনটা, সেটা হলো ল্যাপ্রোজ লাইকেন। এরপর হলো সূত্রাকার লাইকেন। সূত্রাকার লাইকেন থেকে কি খেয়াল রাখবো, যে কিছু সংখ্যক লাইকেনে শৈবাল অংশটি সূত্রাকার এবং পূর্ণ বিকশিত এবং প্রকট, অর্থাৎ শৈবাল অংশটি সূত্রাকার, অর্থাৎ সূত্রাকার ওয়ার্ডটা থাকলে সেটা হলো কি, সেটা হলো সূত্রাকার লাইকেন বা ফিলামেন্টাস লাইকেন। এখান থেকে জাস্ট এতটুকু পড়লেই হবে। এখন আমরা আগেই পড়ছি যে লাইকেন গঠনকারী ছত্রাক হলো কি, একটা হলো অ্যাসকোমাইটোসিস শ্রেণী, একটা হলো ব্যাসিডিওমাইটোসিস শ্রেণীর। এখন এখানে হলো অ্যাসকোলাইকেন আর ব্যাসিডিওলাইকেন, এখানে আসলে তেমন কিছু দেওয়া নেই, জাস্ট বলছে যে লাইকেন গঠনকারী ছত্রাক ব্যাসিডিওমাইটোসিস শ্রেণীর হলে তাকে ব্যাসিডিওলাইকেন বলে। অর্থাৎ যখনই হলো ছত্রাক আমরা কি বললাম, অ্যাসকোমাইটোসিস আর ব্যাসিডিওমাইটোসিস, যখন অ্যাসকোমাইটোসিস শ্রেণীর ছত্রাক হলো লাইকেন গঠন করবে তখন সেটা হবে অ্যাসকোলাইকেন, আর যখনই হলো ব্যাসিডিওমাইটোসিস শ্রেণীর ছত্রাক হলো লাইকেন গঠন করবে তখন সেটা হলো ব্যাসিডিওলাইকেন। এখন এখানে হলো লাইকেনের অন্তর্গঠনের টোটাল 4টা পার্ট দেখা যায়। আমাদের ফার্স্টে খেয়াল রাখতে হবে যে অন্তর্গঠনে কী কী থাকে, 4টা নাম খেয়াল রাখতে হবে। 4টা নাম কী কী, ঊর্ধ্ব কর্টেক্স, শৈবালস্তর, মেডুলা আর হলো নিম্ন কর্টেক্স।
এই 4টা লাইন আমরা খুব ভালোভাবে মুখস্থ রাখলাম। অনেক সময় কোচিংয়ের পরীক্ষায় প্রশ্ন দেয় যে নিচের কোনটি লাইকেনের অন্তর্গঠনের অংশ নয়। সো আমরা কি খেয়াল রাখবো? প্রথমে হলো ঊর্ধ্ব কর্টেক্স, তারপর হলো শৈবাল স্তর, মেডুলা, আর হলো নিম্ন কর্টেক্স। ওই অনেক সময় ওখানে আমি অপশনটাও বলে দিচ্ছি, ছত্রাক স্তর দিয়ে দেয়, বলবে যে নিচের কোনটি লাইকেনের তোমার হলো অন্তর্গঠনের অংশ নয়, অ্যান্সার হবে কিন্তু ছত্রাক স্তর। লাইকেনে কিন্তু ছত্রাক স্তর থাকে না, ঊর্ধ্ব কর্টেক্স থাকবে, নিম্ন কর্টেক্স থাকবে, শৈবাল স্তর থাকবে, আর থাকবে হলো একটা মেডুলা। সো আমরা হলো প্রথমে এইটুকু খেয়াল রাখলাম। আর একটা জিনিস আমি লিখে দিচ্ছি, এটা হলো লিখে রাখবা তোমরা, যে শৈবাল স্তর বাদে, আচ্ছা না বলেই দিই, এই যে শৈবাল স্তর আছে না, এই শৈবাল স্তর বাদে এই লাইকেনের অন্য সবগুলো অংশ হলো তোমার একটা জিনিস দিয়ে গঠিত, সেটা হলো ছত্রাকের হাইফি। তো ছত্রাকীয় হাইফি দ্বারা ঊর্ধ্ব কর্টেক্স, মেডুলা, নিম্ন কর্টেক্স তিনটায় গঠিত। শুধুমাত্র শৈবাল দিয়ে গঠিত কি? শৈবাল দিয়ে গঠিত হলো শুধুমাত্র শৈবাল স্তর। জাস্ট একটু খেয়াল রাখলে হবে, বাকি আর কিছু পড়তে হবে না। সো আমি আরেকবার বলি, লাইকেনের অন্তর্গঠন থেকে কী করবা? 4টা নাম পড়বা, আর একটা জিনিস খেয়াল রাখবা যে শৈবাল স্তরে শুধুমাত্র শৈবাল থাকে, আর বাকি যতগুলো আছে সবগুলো হলো কি দ্বারা গঠিত? ছত্রাকীয় হাইফি দ্বারা গঠিত। এটুকু পড়লেই মোর দেন এনাফ। ওকে, আরেকটা জিনিস জানতে হবে নিম্ন কর্টেক্স থেকে। তুমি তো জানলাই যে হলো ছত্রাকীয় হাইফি দ্বারা নিম্ন কর্টেক্স গঠিত। আর একটা এক্সট্রা ছোট্ট একটা লাইন যেতে হবে যে রাইজাইন থাকে হলো এই নিম্ন পৃষ্ঠে রাইজাইন থাকে, যারা হলো রাইজয়েড তুল্য বা মূলের মতো। আর এরা কি করে? এরা হলো তোমার খাদ্যসার শোষণে সাহায্য করে, আর হলো তোমার কোনো কিছুর সাথে আটকে রাখে, অর্থাৎ এটা জাস্ট লাইক মূলের মতো। মূল যেমন হলো গাছকে মাটির সাথে আটকে রাখে, আর হলো পানি শোষণে সাহায্য করে। ছত্রাকের যে রাইজয়েড যেটা আছে সেটা হলো তোমার গাছের সাথে আটকে রাখবে, মানে যে কোনো বস্তুর সাথে আটকে রাখবে, আর হলো খাদ্যসার শোষণে সাহায্য করবে। এইটুকু জানলেই এনাফ। এবার আসলে লাইকেনের জনন। এখন লাইকেজের জননের মধ্যে দেখো, আমি পুরোটাই দেখাইছি, বাট এখান থেকে জাস্ট তোমাকে সংজ্ঞাগুলো পড়তে হবে। সংজ্ঞাগুলো আসলে হলো বড় বড়। সো আমরা লাইকেনের যে ওইগুলো অঙ্গজনন যেগুলো ঘটে, যার কারণে ঘটে, এই নামগুলো জানবো, আর হলো ছোটো ছোটো সংজ্ঞাগুলোর নাম মুখস্থ রাখবো। কোচিংয়ের পরীক্ষা এগুলো দিয়ে দেয়, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য লাইকেন ততটা ইম্পর্টেন্ট না। সো লাইকেনের যে জনন যেটা হয়, অঙ্গজন কিসের মাধ্যমে, মানে অযৌন জনন কিসের মাধ্যমে হয়ে থাকে, এই নামগুলো খেয়াল রাখতে হবে। হলো সেরেডিয়া, ইসিডিয়া, আর হলো পিকনিডিওস্পোর। সো সেরেডিয়া, ইসিডিয়া এবং পিকনিডিওস্পোরের মাধ্যমে লাইকেনের অযৌন জনন হয়ে থাকবে। আমি মনে ভুলে অঙ্গজনন বলে ফেলাইছি। সো অযৌন জনন হয়ে থাকে কিসের মাধ্যমে? সেরেডিয়া, ইসিডিয়া এবং পিকনিডিওস্পোরের মাধ্যমে। এই 3টা উদাহরণ খেয়াল রাখলা। আর 3টারই আমাদের ছোটো ছোটো সংজ্ঞাগুলো খেয়াল রাখতে হবে। সো সংজ্ঞাগুলো খেয়াল রাখার জন্য আমি কিওয়ার্ড, জাস্ট কিওয়ার্ড, অর্থাৎ যেই একটা 2টা ওয়ার্ড থাকলেই ওটা হবে, অর্থাৎ অন্য কোনো কিছুর সাথে মিলে না, সেটাই হলো কিওয়ার্ড। সো সেরেডিয়াম যেটা আছে, সোরেডিয়াম, এটা আমরা কীভাবে খেয়াল রাখবো? শৈবাল ছত্রাক দ্বারা আবৃত থাকে, অর্থাৎ ছত্রাক 4 দিক দিয়ে আবৃত করে রাখে, আর মাঝখানে শৈবাল থাকে, সেটাই হলো তোমার সোরেডিয়াম। তুমি যদি পুরো লাইনটা একবার পড়ে ফেলবা, আর একটু খেয়াল রাখবা, শৈবালকে যখন ছত্রাক দ্বারা আবৃত থাকবে তখন সেটা হলো সোরেডিয়াম। আর ইসিডিয়ামটা কি? ইসিডিয়ামের ক্ষেত্রে কিওয়ার্ড হলো ঊর্ধ্ব কর্টেক্স, যখনই ঊর্ধ্ব কর্টেক্স থাকবে তখন সেটা হলো ইসিডিয়াম। একটু খেয়াল রাখবা, আর বাকি যেগুলো সেগুলো একবার পড়বা। পিকনিডিয়ার ক্ষেত্রে কি? পিকনিডিয়ার ক্ষেত্রে কিওয়ার্ডটা কি? পিকনিডিয়ার ক্ষেত্রে কিওয়ার্ড হলো তোমার ছত্রাক দেহ। সো আমি আরেকবার রিপিট করি, এখানে আমরা কী কী খেয়াল রাখবো লাইকেনের জন্মের মধ্যে। প্রথম হলো অযৌন জনন কিসের মাধ্যমে ঘটে? সোরেডিয়া, ইসিডিয়া আর পিকনিডিওস্পোরের মাধ্যমে ঘটে, একটু খেয়াল রাখলা। তারপর আর কি খেয়াল রাখবা? ছোটো ছোটো সংজ্ঞাগুলো, অর্থাৎ সোরেডিয়া, ইসিডিয়া এবং পিকনিডিওস্পোরের সংজ্ঞাগুলো খেয়াল রাখবা কী দিয়ে? কিওয়ার্ড দ্বারা। কিওয়ার্ডটা কি? সোরেডিয়ামের শৈবাল যদি ছত্রাক দ্বারা আবৃত থাকে, অর্থাৎ চারপাশে ছত্রাক, মাঝখানে শৈবাল, সেটা হলো সোরেডিয়াম। আর যখন হলো লাইকেনের ঊর্ধ্ব কর্টেক্স ওয়ার্ডটা থাকবে, অর্থাৎ ঊর্ধ্ব কর্টেক্স ওয়ার্ডটা থাকবে, তখন সেটা হলো তোমার ইসিডিয়াম। আর যখনই হলো ছত্রাক দেহ ওয়ার্ডটা থাকবে, তখন সেটা হলো তোমার পিকনিডিয়া। ওকে, আর পিকনিডিয়া থেকে পিকনিডিওস্পোর সৃষ্টি হয়। আর বিগত বছরে এখান থেকে হলো ভার্সিটিতে একবার প্রশ্ন দিয়েছিল যে লাইকেনের স্ত্রী জননাঙ্গকে কি বলে। সো আমাদের এটা আলাদাভাবে জানতে হবে। লাইকেনের পুং জননাঙ্গকে স্পার্মোগোনিয়াম বলে, স্ত্রী জননাঙ্গকে বলা হয় তোমার হলো কার্পোগোনিয়াম। সো এই নামগুলো জানলেই হয়ে যাবে, এখান থেকে আর কিছু পড়ার দরকার নাই। এরপর বাংলাদেশে আছে লাইকেনের শিক্ষা, এইসব আসলে পড়া লাগে না। ওকে, মানে এসব আসলেই লাগে না। এরপর আসলে লাইকেনের গুরুত্ব, উপকারী দিক, অপকারী দিক, এইখানকার যতগুলা উদাহরণ আছে সবগুলো উদাহরণ আমাদের মুখস্থ রাখতে হবে। বিশেষ করে তুমি যদি অন্য উদাহরণগুলো খেয়াল নাও রাখো, মানুষ রিলেটেড যে উদাহরণগুলো আছে, মানুষের রোগ, মানুষ খায় কি, মানুষের ঔষধ, কোন রোগের কী হয়, এই সব হলো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন এখানের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো মরুচ ক্রমাগমন। এই মরুচ ক্রমাগমনের এই প্যারাটা একবার রিডিং দিবা, জাস্ট রিডিং দিবা, আর খেয়াল রাখবা এটা যে মরুচ ক্রমাগমন ঘটে কার মাধ্যমে? লাইকেনের মাধ্যমে। এটা কিন্তু কোচিংয়ের খুব ফেমাস একটা প্রশ্ন যে মরুচ ক্রমাগমন কার মাধ্যমে ঘটে? লাইকেন, শৈবাল, ছত্রাক না নগ্নবীজী উদ্ভিদ? অ্যান্সার কি? অ্যান্সার হলো লাইকেন। সো এটা হলো আমরা খেয়াল রাখবো। আর বাকি যেগুলো আছে যে মানুষ রিলেটেড, যেমন মানুষের খাদ্য হিসাবে,
এটা হলো ইম্পর্টেন্ট যে লাইকেনিন নামক এক প্রকার কার্বোহাইড্রেট পাওয়া যায় কোথা থেকে, লাইকেন থেকে। আর হলো কোন কোন লাইকেন হলো ব্যবহৃত হয় খাদ্য হিসেবে, সেটা হলো আইসল্যান্ডিশিয়া, পারমেলিয়া আর এভারনিয়া। এখন কোন দেশে কোনটা ব্যবহৃত হয় এটা খেয়াল রাখতে হবে না, যে ভারতের মাদ্রাজে পারমেলিয়া, মিশরে হলো তোমার এভারনিয়া, এইসব আসলে খেয়াল রাখবে না। তোমার জাস্ট এইটুকু খেয়াল রাখতে হবে যে আইসল্যান্ডিশিয়া, পারমেলিয়া আর এভারনিয়া, এই তিনটা লাইকেন মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা ব্যবহৃত হয় সেটা হলো এন্ডোকার্পিয়াম মিনিটিয়াম বা স্টোন মাশরুম, খুবই খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোনটি স্টোন মাশরুমের বৈজ্ঞানিক নাম? এটা কিন্তু একটা বলতে গেলে জাতীয় প্রশ্ন কোচিংয়ের জন্য, সো খুব ভালোভাবে খেয়াল রাখবা যে স্টোন মাশরুম কিসের উদাহরণ, স্টোন মাশরুমের সাইন্টিফিক নেম কি, এন্ডোকার্পন মিনিয়েটাম। সো এন্ডোকার্পন মিনিয়েটাম হলো তোমার স্টোন মাশরুম, আর এটা হলো খাদ্য হিসেবে ব্যবহৃত। সো মানুষের খাদ্য হিসেবে যে পয়েন্টটা আছে এই সবগুলো উদাহরণ খেয়াল রাখবো। পশুর খাদ্য হিসেবেও হলো তোমার রেইনডিয়ার মস। রেইনডিয়ার মসেরও সাইন্টিফিক নেমটা জানতে হবে, কিছু বিশেষ সাইন্টিফিক নেম আছে না, এই সাইন্টিফিকগুলোর নাম জানা লাগে। যে রেইনডিয়ার মসের সাইন্টিফিক নেম কি, ক্ল্যাডোনিয়া রেঞ্জিফেরা। রেইনডিয়ার মস আর রেঞ্জিফেরা দুইটার নামে মিল আছে না, সো ক্ল্যাডোনিয়া রেঞ্জিফেরা হলো তোমার হলো রেইনডিয়ার মসের সাইন্টিফিক নেম। তারপরে অ্যান্টিবায়োটিক হিসেবে কি ব্যবহৃত হয়, টিউমার রোগের প্রতিরোধক বা টিউমার রোগের চিকিৎসা কোনটা, তারপরে হৃদরোগে কী, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে 4, 5, 6 খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে কোচিংয়ে পরীক্ষা দাও না কেন এগুলো থেকে প্রশ্ন পাবেন, এগুলোও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন লাইকেন কিসের চিকিৎসায় ব্যবহৃত হয় এগুলো কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপর আরেকটা জানতে হবে যে বিভিন্ন রোগ, এখন কোন রোগে কোন লাইকেন ঔষধ হিসেবে ব্যবহৃত হয়, এই রোগের গুলা খুব ভালোভাবে মুখস্থ রাখবো। আমি আরেকবার রিপিট করি, কোন লাইকেনগুলো আমরা কোন অর্থনৈতিক গুরুত্বগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবো, সেগুলো হলো কি কি। এক হলো 2 নাম্বার পয়েন্ট মানুষের খাদ্য হিসেবে, তারপর হলো অ্যান্টিবায়োটিক হিসেবে কোনটা, টিউমার রোগে, হৃদরোগে, আর হলো বিভিন্ন রোগে। এই 4টা পয়েন্ট তোমাকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, লিখে লিখে মুখস্থ করে ট্রাই করবা। দেন আদার্স যেগুলো আছে ওগুলো মুখস্থ, ফার্স্ট কাজ হলো এই 4টা পয়েন্ট মুখস্থ করবা, তারপর অন্যান্য যেগুলো সাইন্টিফিক নেম আছে ওগুলো মুখস্থ করার ট্রাই করবা। তারপর হলো বাকি যেগুলো আছে সবগুলো আমরা পড়বো, অর্থাৎ সুগন্ধি, প্রসাধনী, রং ও ট্যানিনের মাধ্যমে উত্তেজক পদার্থ সৃষ্টিতে অপকারী দিক, সবগুলো হলো আমরা ভালোভাবে পড়বো। ওকে, বিশেষ করে আমি আবার বলতেছি, অর্থনৈতিক রোগের মধ্যে আমরা ভালো করে হলো মানুষ রিলেটেড যেগুলো আছে এগুলো একটু ভালোভাবে মুখস্থ করবো। তারপর অন্য যেগুলো আছে সাইন্টিফিক নেম ওগুলো হলো পড়বো। এরপর এখানে আরেকটা হলো ইম্পর্টেন্ট ইনফো আছে, দেখো যে ল্যাথারিয়া ভুলপিনা লাইকেন যেটা আছে এটা হলো বিষাক্ত। প্রথম কথা হলো ল্যাথারিয়া ভুলপিনা হলো বিষাক্ত। আরটা জানতে হয় যেটা হলো কোচিংয়ের জাতীয় এমসিকিউ, সেটা হলো নেকড়ে নিধনে হলো ল্যাথারিয়া ভুলপিনা ব্যবহৃত হয়। আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু মানে পয়েন্টের মধ্যে দেওয়া নাই, অর্থাৎ আমি যে 4টা পয়েন্ট বললাম ওই 4টা পয়েন্টের মধ্যে এটা দেওয়া উচিত ছিল, বাট এটা একটু বাইরে দিছে। এটা হলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে যে এভারনিয়া এবং উসনিয়া এই 2টা লাইকেন যে আছে, এই 2টা লাইকেন কী করে, চর্মরোগ, অ্যালার্জি এবং হাঁপানি রোগ সৃষ্টি করে। ওকে, আর বাকি দেখো এখানে আমি যেগুলা মানে বলছিলাম যে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে সাইন্টিফিক নেমগুলো আলাদা হবে। যে স্টোন মাস, আইসল্যান্ড মসের সাইন্টিফিক নেমটাও খেয়াল রাখতে হবে, সেটা হলো ক্যাটেরিয়া আইসল্যান্ডিশা। আর আমরা একটু আগে কি বললাম, সেটা হলো রেইনডিয়ার মস, সেটা হলো রেঞ্জিফেরা। এখানে দেখো আইসল্যান্ড মস, আইস থেকে আইসল্যান্ডিশিয়া, রেইনডিয়ার থেকে রেঞ্জিফেরা। সো এটা হলো খেয়াল রাখবা। স্টোন মাশরুম আগেই পড়ছি, সেটা হলো এন্ডোকার্পাম মিনিয়েটাম, আর হলো রক ফ্লাওয়ার খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা হলো পারমেলিয়া। ওকে, সো এই সাইন্টিফিক নেমগুলো খেয়াল রাখবো। আর খুবই ইম্পর্টেন্ট যে বায়ু দূষণের একটা নির্দেশক হিসেবে কাজ করে কিন্তু লাইকেন। সো নির্দেশক বা ইন্ডিকেটর হিসেবে কাজ করে হলো লাইকেন, আর যেখানে হলো বায়ু দূষণ বেশি সেখানে কিন্তু লাইকেন কম পাওয়া যায়। আচ্ছা, এবার আসছে হলো লাইকেনের পরিবেশীয় গুরুত্ব। লাইকেনের পরিবেশীয় গুরুত্বটা আমরা একবার রিডিং দিব, এর মধ্যে 5 নাম্বার পয়েন্টের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। সেটা হলো যখনই ইন্ডিকেটর বা নির্দেশক এই 2টা ওয়ার্ড থাকবে তখন কিন্তু অ্যান্সার হবে লাইকেন। অর্থাৎ তোমাকে যদি বলে পরিবেশ দূষণের ইন্ডিকেটর বা পরিবেশ দূষণের নির্দেশক কি, অ্যান্সার হলো লাইকেন। যদি বলে হলো তোমার বায়ু দূষণের ইন্ডিকেটর বা বায়ু দূষণের নির্দেশক কি, অ্যান্সার হলো লাইকেন। অর্থাৎ ইন্ডিকেটর বা নির্দেশক এই 2টা ওয়ার্ড থাকলে অ্যান্সার হলো লাইকেন। আর যখনই হলো তোমার সূচক ওয়ার্ডটা থাকবে, এই সূচক ওয়ার্ড থাকলে অ্যান্সার হবে রিক্সিয়া। আর তোমাকে যদি প্রশ্ন করে পরিবেশ দূষণের সূচক কোনটি, তাহলে সেটা কিন্তু অ্যান্সার হবে রিক্সিয়া। এটা হলো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটায় আছে। সো আমি আরেকবার রিপিট করতেছি, এটা খুব ভালোভাবে খেয়াল রাখবা। যখনই ইন্ডিকেটর বা নির্দেশক ওয়ার্ডটা থাকবে তখন অ্যান্সার হলো লাইকেন, আর যখনই হলো সূচক ওয়ার্ডটা থাকবে তখন কিন্তু অ্যান্সার হবে রিক্সিয়া। ওকে, সো এই চ্যাপ্টারটার মধ্যে শৈবাল এবং লাইকেন অংশটুকু আমি এক পার্টে পড়ে দিলাম, ছত্রাক পার্টটা সেকেন্ড পার্টে পড়ে দেবো। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম।